লাইভ শুরু। কি অবস্থা ভাইজান, বলেন আপনার কি অবস্থা, কেমন আছেন আপনারা? আছি, এখনো ভালোই আছি সবাই মিলেই। আমাদের মধ্যে আর ওই রকম ইয়েতে এখনো হয়নি আর কি। আচ্ছা, তারপরেও সবাই মিলেই একটু সতর্কতার ভিতরেই চলাচল করতে হচ্ছে। তুমি ওটা দেখলে কিসে দেখবো? লিংক ইয়ে থেকে নিয়ে যাও, নিয়ে দেখো। ওইসব আমরা কোথায় লাইভে চলে এসেছি। লাইভ শুরু হয়েছে। আচ্ছা, সামান্যতম হচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো আজকে কুষ্টির নিয়মিত লাইভ যে সেশনটি হয় সেই লাইভ সেশনে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের সাথে দুইজন গুণী মানুষ যুক্ত আছেন। আমাদের সাথে আছেন সৌকির মোস্তফা ভাই, নাট্যকার ও নির্দেশক, এবং আমাদের সাথে আছে আসলাম আলী ভাই, লেখক ও নাট্য সংগঠক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি হচ্ছে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের যে লাইভ সেশনে আমরা সরাসরি হচ্ছে আজকে আলোচনায় চলে যাই। তো আজকে আড্ডাটা অনেকটা থিয়েটার কেন্দ্রিক এবং হচ্ছে নাটক কেন্দ্রিক হবে, যেহেতু আমাদের সাথে দুইজন নাটকের সাথে এবং লেখালেখির সাথে জড়িত মানুষ আছেন। তো আমি প্রথমে হচ্ছে সগির ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই যে হচ্ছে সগির ভাই, আমরা হচ্ছে বর্তমান সময়ে যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের একটা নাট্যকারের নতুন নাট্যকার উঠে আসার ক্ষেত্রে আমরা একটি ঘাটতি দেখতে পাই। তো আপনার কাছে কেন মনে হয় যে হচ্ছে এই যে নতুন নাট্যকার বা নতুন মানে লেখকের যে ঘাটতি, এই ঘাটতিটা কেন তৈরি হয়েছে? আপনি যেহেতু ধন্যবাদ। অনেকদিনই ধন্যবাদ কুষ্টির আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানার জন্য স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, কৃতজ্ঞতা জানাচ্ছি। ঋষভ, যে প্রশ্নটা করা হয়েছে আসলে এটি খুব বেসিক একটা বিষয়। আমাদের বাংলাদেশে শুধু বর্তমানে না, অতীতেও আমরা দেখেছি নাট্যকার সংকট। এটা শুধু মঞ্চে না, এটা যদি আমরা টিভি মিডিয়া থেকে আমরা যে চলচ্চিত্র দেখি, সব জায়গায় আমাদের নাট্যকার বা লেখক সংকটটা আছে। এর পিছনে যে বড় কারণটি আমার কাছে মনে হয়, যেটি হচ্ছে যে পড়াশোনার একটা ঘাটতি আমাদের সবসময় থাকে। আর লেখক তৈরি হওয়ার জন্য তো কোনো ওরকম স্কিল কোনো জায়গা নাই যে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে লেখক তৈরি হবে। কিছু কিছু কর্মশালা হয়তো হয়েছে বাংলাদেশে, অতীতে ছিল। বাট বেসিক যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমি যেমন ছোটবেলায় বেড়ে উঠেছি, তখন আমার মহল্লার মধ্যে পাঠাগার ছিল। আমরা সেই পাঠচক্র হতো, তারপরে সেখানে স্বরচিত লেখা নিয়ে একটা সাপ্তাহিক আয়োজন হতো। সেখানে আমরা ছড়া, কবিতা, ছোট গল্প লিখতাম, কার লেখা কেমন হয় সেটা নিয়ে আলোচনা হতো। তো এটা আমাদের মিরপুর, আমি বলছি মিরপুর, ঢাকার মিরপুরে। তো মিরপুর থেকে আমাদের সেই লেখা নিয়ে তারপর আমরা যেতাম আবার কেন্দ্রীয় ভাবে, যেমন অবজারভার ভবনে কিশোর জগৎ নামে একটা পত্রিকা ছিল, সেখানে একটি সাহিত্য আসর বসত প্রতি সপ্তাহে। সেখানে এই লেখা স্বরচিত লেখা নিয়ে যেতাম আমরা। তো সেই প্রক্রিয়াগুলি আসলে এখন নেই মহল্লায় মহল্লায় এখন আমরা সেরকম পাঠাগার দেখি না। সেরকম সেখানে স্বরচিত কবিতা, ছড়া, কবিতা, ছোট গল্প বা যে কোনো ধরনের লেখা নিয়ে আলোচনা হয় না। তো এগুলি না হওয়ার কারণে যেটা হচ্ছে যে শিশু কিশোরদের মননে লেখক তৈরি হওয়ার যে বিষয়টা তৈরি হবে বা লিখতে বসলে যেটা দরকার হবে, সেটা হচ্ছে তার প্রতি পড়াশোনা করতে হবে। সেই বিষয়টির খুব ঘাটতি আমাদের এখন, যার কারণে আসলে আমরা নাট্যকার বা সেরকম লেখক সেভাবে পাচ্ছি না আমাদের এখানে। আমরা ইদানিং দেখা যাচ্ছে যে অনেক ফেব্রুয়ারি মাস আসলে বই মেলা হলে আমরা দেখি অনেক কবিতা নিয়ে আসে, অনেক গল্প নিয়ে আসে, কিন্তু তারা কিন্তু নিয়মিত লেখক না। আবার মানে নাটক যে লিখবে, নাটক লেখার মতো লেখক না। তো এই সংকটটা আমরা, এটা যে শুধু এই সময়ের সংকট সেটা নয়, সংকটটা অনেকদিন ধরেই ভুগছি আমরা, একদম স্বাধীনতার পর থেকেই। ঢাকার মঞ্চের দিকে তাকালে আমরা কয়টা মৌলিক নাটক দেখি, কয়টা অনুবাদ নাটক দেখি, কয়টা নাটক দেখি। ক্যালকুলেশন করলে দেখা যায় ওয়ান থার্ড মৌলিক নাটক না আমাদের বাংলাদেশে। এই যাবতীয় যত নাটক রয়েছে তার মধ্যে ওয়ান থার্ড মৌলিক নাটক। তো এই এই সংকট ছিল, এখনো আছে, ভবিষ্যতে আরো প্রকট হচ্ছে সংকট।
হ্যাঁ, থকির ভাই, যেটা হচ্ছে গত আমরা একটা লাইভ করেছিলাম, সেখানে হচ্ছে মাসুম রেজা ভাইও আমাদের এই কথাটা বলছেন যে উনাদের সময় উনারা কুষ্টিয়াতে উনাদের যেই পড়াশোনার চর্চাটা ছিল বা উনারা হচ্ছে পত্রিকা বের করতেন, এই চর্চাটা, লেখালেখির চর্চাটা আসলে খুব প্রবল ভাবে ছিল। এখন কুষ্টিয়াতে কোনো লাইব্রেরি নাই। এটা হচ্ছে আসলাম ভাই আরো ভালো বলতে পারবেন যে এই যে লাইব্রেরি পাঠাগার পড়ার যে অভ্যাস, সেটা আমাদের কাছে একদমই নেই। তো আমরা একদমই অনলাইন ভিত্তিক বা ফেসবুক ভিত্তিক একটা জেনারেশন হয়ে উঠছি। এটা আসলে আমাদের আসলে লেখালেখি আসলে চর্চাটাকে অনেক আহ দুর্বল করে তুলছে। আচ্ছা, শোকির ভাই, আপনার সাথে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি যেহেতু অনুবাদ নাটকের কথা বলছেন, তো আমাদের থিয়েটার গুলো বা আমাদের যারা থিয়েটারে কাজ করছেন, তারা তারা কি প্রথম থেকে অনুবাদ নাটকের দিকে ঝুঁকেছিল, নাকি ইদানিং এই প্রবণতাটা আরো বেড়ে গেছে? আপনার কাছে কি মনে হয়? না, থিয়েটারের, বাংলাদেশের থিয়েটার স্বাধীনতা পরবর্তী সময় থেকে তো একদম এটা ঠিক ওরকম না যে প্রথম থেকে অনুবাদ নাটকের দিকে ঝুঁকে পড়েছে, সেরকম না। বাংলাদেশে যেমন আমাদের এখানে সেলিম আলদিন একজন ভালো নাট্যকার, উনি অনেক ভালো নাটক লিখেছেন। তো উনি আবার একটি ঢাকা থিয়েটারে ছিলেন, সম্পৃক্ত ছিলেন, তো তার নাটক ম্যাক্সিমাম ঢাকা থিয়েটার করেছে। আব্দুল্লাহ মামুন সাহেব ছিলেন আমাদের একজন মঞ্চ নাটকের নাট্যকার, উনি থিয়েটার করতেন। মামুন ভাই, রামেন্দ্র মজুমদার, ওনার একসাথে। তো তাদের মামুন ভাই যতদিন বেঁচে ছিলেন তার লেখা নাটক থিয়েটার কিন্তু রেগুলারই করেছে। থিয়েটারের ওই অর্থে কিন্তু অনুবাদ নাটক বা রূপান্তরিত নাটক খুব কম মামুন ভাই যতদিন ছিলেন। তারপরে আর এক থিয়েটারে ছিলেন মমতাজউদ্দিন আহমেদ। তো মমতাজউদ্দিন আহমেদ যতদিন ছিলেন, মমতাজউদ্দিন আহমেদের যে নাটক ছিল মৌলিক নাটক বা আহ ভাবান্তরিত নাটক অনেক করেছে, রূপান্তরিত না, ভাব নিয়েছে তারপরে করেছে। উনি যেমন নজরুলের ছোট গল্প থেকেও নাটক করেছেন, রাক্ষসী। আচ্ছা। তেমনি আবার বাইরের গল্প নিয়ে সে খামাখা খামাখা নামে একটি নাটক করেছিলেন। সেটি ভাবটা নিয়েছে সেখান থেকে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। এইরকম নাট্যকার এখন যেমন মাসুম ভাই, মাসুম আজিজের কথা যেটা আসলো, এখন মাসুম ভাই দেশ নাটকে আছেন, উনি নাটক লিখছেন, তার দল সেই নাটকগুলি প্রযোজনা করছে। তো এরকম দল ভিত্তিক কিন্তু ভালো ভালো নাট্যকার নেই আমাদের। তো আমি যে কজন নাম বললাম, সেলিম আলদিন স্যার আমাদের কাছে নেই এখন, আব্দুল্লাহ মামুন ভাই আমাদের কাছে নেই, মুমতাজ স্যার আমাদের কাছে নেই। সো এই যে নাট্যকার যারা ছিলেন তারা এইভাবে নেই এখন। তো নতুন নাট্যকার কিন্তু সেভাবে তৈরি হচ্ছে না। তার মধ্যে এখন আমরা দেখি মাসুম ভাই তো লিখছেন। তো এই যে তৈরি হওয়ার প্রক্রিয়াটা, মাসুম ভাই তুমি যেটা বললে যে মাসুম ভাইও বলেছিল সেই কথাটি, বিষয়টি তাই যে তৈরি হওয়ার যে যে জায়গাটা, সেই জায়গাটি আমাদের নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটি নেই। আগে আমাদের মহল্লায় মহল্লায়, স্কুলে স্কুলে দেয়াল পত্রিকা বের হতো, এখন সেই দেয়াল পত্রিকার প্রচলনই নেই। তো আসলে লেখক তৈরি হওয়ার তো কোনো জায়গা নেই আসলে। এখন আমরা যতটা পারি সংকুচিত হয়ে যাচ্ছি, অল্প কিছু, মানে ফেসবুকে ওই যে 4-5 লাইন 6 লাইন লিখি, তারপর বড় লেখা লিখতে পারি না। আমরা সকলে এখন ছোট লেখার দিকে আবদ্ধ হয়ে যাচ্ছি। আর এই বড় লেখার পিছন লিখতে গেলে আসলে যেটি দরকার, যেটি সবসময় মনে হয় যে চর্চা, চর্চা মানে হচ্ছে আমাকে অনেক বেশি পড়তে হবে। আর আমি যদি না পড়ি কিছু, এখন আমি তো একজন লেখক হিসেবে তো সবাই তো আর সুকান্ত হতে পারবে না, সবাই তো নজরুল হতে পারবে না, যে অনেক বেশি পড়াশোনা না করেও তারা অনেক বেশি ভালো লিখতে পারবেন। তো সেই জায়গাটির ঘাটতি আমাদের এখানে আছে। হ্যাঁ, পড়াশোনার ঘাটতিটা আসলে খুব প্রবল হয়ে দেখা দিচ্ছে। তো এবার আমি একটু আসলাম আলী ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই। তো আসলাম ভাই, হচ্ছে করোনা পরিস্থিতিতে আমাদের সবার সবকিছু বন্ধ, আমাদের দৈনন্দিন কার্যক্রম একদম চেঞ্জ হয়ে গেছে। আমরা যে কথা, যে পাঠচক্রগুলো সামনাসামনি করতাম, সেগুলো আমরা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম গুলোতে চলে এসেছে। তো এই পরিস্থিতিতে হচ্ছে থিয়েটার চর্চার মানে থিয়েটার চর্চাটা এখন কোন পর্যায়ে আছে, বা আপনারা আপনাদের চর্চার জায়গাটাকে কিভাবে মানে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর কি? ধন্যবাদ। আসলে করোনা পরিস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে যেভাবে ব্যাহত করেছে, তেমনি সাংস্কৃতিক অঙ্গনে এবং সব ক্ষেত্রেই এটা কিন্তু ব্যাহত হচ্ছে। এখন নাট্যকর্মী বলি আর সাংস্কৃতিক কর্মী বলি, তার মানুষের মানসিক অবস্থা যদি ভালো না থাকে, তাহলে সে থিয়েটার চর্চাই বলি আর সাংস্কৃতিক অন্য চর্চা কিভাবে করবে? মানসিক সুস্থতাটা আগে দরকার। মনোনিবেশ করার জন্য যে কাজটা করা দরকার মনোনিবেশ দিয়ে, সেইটাই যদি আমার ভিতরে সুস্থতা না থাকে, তাহলে তো আর আমি ওইভাবে কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারবো না। এখন এই যে বিগত সময়গুলোতে আমাদের কর্মীদের সাথে বা আমাদের বড় ভাইরা যারা আছেন, তাদের সঙ্গে তো দেখা সাক্ষাৎ একেবারেই নাই, শুধুমাত্র ফোনে যতটুকু যোগাযোগ হচ্ছে, এছাড়া অন্য কোনো প্রক্রিয়াতে তো এখন যাওয়াও সম্ভব না। সেই অর্থে একেবারেই
স্থবির অবস্থা। আচ্ছা, তো এটা তো মানে আশা করি আমরা মানে দ্রুত এটা কাটিয়ে উঠতে পারবো। তো আসলাম ভাই, আপনার কাছে আমার একটি জানতে চাওয়ার বিষয় আছে। আপনি কুষ্টিয়াতে মানে অনেকদিন আপনি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। আপনার কাছে এই যে আমরা সগীর ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমাদের পড়ার চর্চাটা একদম শূন্যের কোঠায় যে ঠেকেছে, আমাদের নতুন নতুন লেখক আসছে না। আপনাদের সময় আপনারা যে ধরনের কালচারে বড় হয়েছেন, আমরা সেই কালচারটা পাইনি। স্পেশালি হচ্ছে লাইব্রেরি কালচার বা হচ্ছে পাঠচক্র, এগুলো আসলে আমরা খুব একটা পাইনি। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আপনার যে বর্তমান জেনারেশন আর হচ্ছে ভবিষ্যতে যারা আসবে বা আরো যারা বড় হবে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই প্রভাবটা কিরকম ভাবে পড়বে, আপনার কাছে কি মনে হয়? না, প্রভাব তো আসলেই পড়েছে বা পরবর্তীতে আরো প্রকট হবে। কারণ হচ্ছে যে আমরা যখন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরিতে নিয়মিত যেতাম, বই পড়ার জন্যই যেতাম, পত্রিকা পড়ার জন্য যেতাম। সে সময় তো বইয়ের এইভাবে যোগান দেওয়ার মতো কেউ ছিল না, শুধুমাত্র আমাদেরকে পড়ার জন্য পাবলিক লাইব্রেরিতে যেতে হতো। সগির ভাইও যে কথাটা বললেন, পড়াশোনার বিকল্প নাই। আসলে আমি গ্রুপ করতে যে আমি পাড়াতে যখন নাটক করতাম, 73 সালের দিকে শুরু হয়েছে নাটকের হাতে খড়ি আর কি পাড়াতে। সগির ভাই যে কথাটা বললেন, তেমনি আমাদের পাড়াতেও বড়রা আমাদেরকে ধরে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে আমাদেরকে দিয়ে নাটক শুরু করেন। সেই সময় কল্যাণ মিত্র কুষ্টিয়ার বাড়ি, যেহেতু ওনার কুষ্টিয়ার মানুষ, ওনার লেখা নাটক সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই মঞ্চায়ন হয়েছে এবং সেই নাটক দিয়েই কিন্তু আমারও যাত্রা শুরু আর কি। তো পড়াশোনা করতে গেলে যেটা দরকার হয়, তো পড়াশোনার জন্য যেটা দরকার হয়, আমি এটা পাড়াতে নাটক করা হয়েছে তখন হতো কি, দল ধরে যে বইয়ের দোকানে যে নাটকের বই কিনে আনা। কিন্তু পরবর্তীতে যখন আমি বোধন থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরের থেকেই একেবারেই একাধারে মাসুমও কাজ করেছে বোধনে, আমরা কাজ করেছি, সবই সমসাময়িক। কিন্তু পড়ার যে চর্চাটা সেই সময় ছিল, বা আমাদের গ্রুপেও নিয়মিত পাঠচক্র হতো, সেখান থেকেই আস্তে আস্তে আসলে নাটকের প্রতি পড়াশোনার আমার কাছে যেগুলো বইপত্র আছে আমার সংগ্রহে, সবই নাটক রিলেটেড আর কি। আর এই জায়গা থেকে হচ্ছে কি, পরবর্তী প্রজন্ম, যা আমার সন্তানের কথাই যদি আমি বলি, সে মাস্টার্স কমপ্লিট করেছে গতদিন, এই যে হচ্ছিল সগির ভাইয়ের সঙ্গে কথা বলছিলেন। তো তার পড়ার ক্ষেত্রে ওই পাবলিক লাইব্রেরিতে বা কোনো লাইব্রেরিতে যে পড়াটা ওইভাবে শুরু হয়নি। আমি যতটুকু ব্যক্তিগতভাবে চর্চা করানোর জন্য বইপত্র কিনে নিয়ে এসে দেওয়া বা সেই সম্পর্কিত, এইভাবেই কিন্তু চর্চাটা হয়েছে। এখন সবার ক্ষেত্রে তো আর এইভাবে হবে না। আমরা যারা নতুন ছেলেমেয়েদের নিয়ে যারা কাজ করি থিয়েটার সংগঠনে, সেখানেও এই একই অবস্থা। রিলেটেড কিছু পড়াশোনা হয়, আর আলোচনা যে গ্রুপ ডিসকাসটা হয়, ওইখান থেকেই মূলত মানে জানা বোঝার জায়গাটা তৈরি হয় ওইখান থেকে। আসলাম ভাই, আমার একটু সম্পর্ক একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আপনারা বোধন থিয়েটারটা করলেন, তো আপনি একটু বোধন থিয়েটারের গল্পটা যদি বলতেন, যে এই যে থিয়েটারটা শুরু হলো এবং এই যে বোধন থিয়েটারের যে প্রভাব শহরের উপরে, সেই গল্পটা যদি একটু বলতেন, যে এইখান থেকে যে সাংস্কৃতিক যে বিকাশটা তৈরি হলো বোধন থিয়েটারকে কেন্দ্র করে, এই এই আলোচনাটা যদি আমরা একটু শুনতে পেতাম। আমরা তো আসলে অনেক কিছু পাইনি কুষ্টিয়াতে। তো আপনারা যারা অগ্রদূত আছেন, যদি গল্পটা একটু বলতেন। এই ফাঁকে একটু বলি, আমি কুষ্টিয়ার নাট্য চর্চার ইতিহাস নিয়ে একটা লিখেছি, সেটা থিয়েটার পত্রিকাতে বেরোইছে। আচ্ছা। 19 সালে বেরোইছে কুষ্টিয়ার নাট্য চর্চা বলে আর কি। তো বোধন থিয়েটার 79 সালে 26শে আগস্ট আমাদের বড় ভাইরা, পিনু ভাই, আমিরুল ভাই ছিলেন, রবি ভাই, আরো মহি ভাই ছিলেন ইত্যাদি, ওনারা সবাই মিলে একটা দল গঠন করেন। এটা হচ্ছে যে বোধন থিয়েটার নাম নিয়ে সেই সময় যাত্রা শুরু করেন। তো যাত্রার শুরু থেকেই সিরাজ হায়দারের আলো একটু আলো নাটক দিয়ে কিন্তু যাত্রা শুরু।
এই যাত্রা শুরুটার থেকেই মানে তখন থেকেই একটা চিন্তা ভাবনা ছিল বড়দের মধ্যে যে সুস্থ চর্চার জন্য নাটকটাকে আরো নান্দনিক ভাবে কিভাবে উপস্থাপন করা যায় সেইভাবেই কিন্তু আমরা নাটক শুরু করেছিলাম। 79 সালে প্রতিষ্ঠা লাভ করে, কিন্তু আমি আসি 82 সালে আমি হচ্ছে যে বোধন থিয়েটারের সাথে সম্পৃক্ত হই। বর্তমান পর্যন্ত অবস্থানে আছি এবং আমাদের যে নাটকগুলো ছিল সেই সময় ঢাকার নাটক নিয়েই মূলত আমাদের নাটক শুরু হয়েছিল। পরবর্তীতে আমরা একটা পথনাটক মাসুম রেজার সাদা বেনিয়ার কালো আইন একটা নাটক দিয়ে শুরু হলো, মানে নিজস্ব রাইটারের নাটক। তার পরবর্তীতে আমি কিছু নাটক লিখেছি, যে নাটকগুলো বাংলাদেশে, ইন্ডিয়ায়, মানে ভারতে এই সমস্ত জায়গায়ও প্রদর্শিত হয়েছে আর কি। তো বেশ প্রশংসিত হয়েছে। কিন্তু বোধন থিয়েটার প্রথম থেকেই একটা মানসম্পন্ন নাটক করার জন্য কিন্তু একটা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিল সেই সময় বড়রা যারা ছিলেন আর কি। সেই সময় থেকেই যাতে আপনাদের বোধন থিয়েটার যে গ্রুপ থিয়েটার আন্দোলনের সাথে সম্পৃক্ত, এবং বোধন থিয়েটার তো আমাদের যে গ্রুপ থিয়েটার ভিত্তিক আন্দোলন, সেই আন্দোলনে তো অনেক অগ্রণী ভূমিকা পালন করছেন আপনারা। বোধন থিয়েটারের প্রোডাকশনও অনেক ভালো, মানে আমাদের যে বাংলাদেশের যে জেলা শহরে যে নাট্য দলগুলি তার মধ্যে বোধন থিয়েটার অন্যতম, তাদের প্রোডাকশন অনেক ভালো। গ্রুপ থিয়েটার এবং হচ্ছে যে বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে বোধন থিয়েটার, একেবারে প্রতিষ্ঠা লগ্নের। তো সেখান থেকেই আর কি বিভিন্ন আন্দোলনের সঙ্গে তো সম্পৃক্ত ছিলই। আর সগির ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের মধ্যে জেলা পর্যায়ে যে সমস্ত থিয়েটার দলগুলো আছে, থিয়েটার চর্চা করে, তাদের ভিতরে অন্তত খুলনা ডিভিশনে 2 জনকে যদি ধরা হয়, যশোরের বিবর্তন, বোধন, কুষ্টিয়া, এই আর কোথাও এরকম ইয়ে পাওয়া যাবে না। আর বাংলাদেশ, আর আমরা যখন হচ্ছে যে ঢাকাতে নাটক করে আসছি আইটিআর সম্মেলনে, এই ইয়েতে উৎসবে, আইটিআই উৎসব বা অন্যান্য যে উৎসবে নাটক করে আসছি, সেখানেও প্রশংসিত হয়েছে। বোধনের এই যে গুণগত মান নিয়ে যে প্রশ্নটা ছিল, এটা কখনোই এই মানের সঙ্গে মানে ইয়ে করেনি, কি বলে, আপোষ ব্যাপারটা সমঝোতা করেনি, ছাড় দেয়নি। আর কুষ্টিয়াতে যখনই নাটক হয়েছে তখনই মনে করেন যে একেবারে শুরু থেকেই যদি ওই 6টায় শুরু হওয়ার কথা বা 6:30, ওই 6:30 শুরু হতো। এখানে কোনো আমরা ওই জায়গা থেকেই অনেক কিছু শেখারও ছিল আমাদের গ্রুপের সঙ্গে যারা কাজ করেছে, এখন বাইরে যারা কাজ করছে, এরকম সবার ক্ষেত্রে এই কাজটা মানে ব্যক্তি জীবনে আন্দোলনের মোটিভটাই তো সেটা, আমরা যে টাইমটা ডিক্লেয়ার করবো ঠিক সেই টাইমটাই আমরা নাটক শুরু করব। যত যুদ্ধই হোক, যত ঝড়ই হোক, আমাদের নাটক চলবে, সেটাই আমাদের আন্দোলন ছিল। একটা গ্রুপ থিয়েটার ফেডারেশনের 2 ডিভিশনের দায়িত্বে ছিলেন আমাদের পিনু ভাই প্রথম দিকে, আলী আফরোজ পিনু। রাজশাহী এবং খুলনা ডিভিশনে দুই ডিভিশনের দায়িত্বে উনি ছিলেন। উনি যথেষ্ট ভালো কাজ করেছেন। এখন তো অসুস্থ, সগির ভাই সেদিন কথা বলছিলাম, পিনু ভাই বেশ অসুস্থ আর কি এখন চলাচলের জন্য। তবে বোধন থিয়েটারের যে চর্চার জায়গাটা, এই যে নাটক লেখার জন্য আমরা চেষ্টা করেছি ভালো নাটক নিয়ে আসার জন্য, কেননা একটা নাটক থেকে আরেকটা নাটকের উত্তরণ ঘটানোর জন্য। আবার শুরু করি ভূমির নামে, সাইমন জাকারিয়া যে নাটকটা আমাদের 2000 সালে দিয়েছিলেন, সেই নাটক নিয়েই আমরা আইটিআর এবং অন্যান্য জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। এবং খুবই মুক্তিযুদ্ধের উপরে এত সুন্দর নাটক খুব কমই আছে আর কি। মুক্তিযুদ্ধের উপরে তো নাটক এমনিতেই কম, তার উপরেও এটা অনেক অনেক সাড়া জাগানো একটা নাটক ছিল। মানে আপনাদের এই কাজগুলো খুবই অগ্রণী। যেরকম হচ্ছে লালিম ভাই একবার বলছিলেন যে হচ্ছে উনারা হচ্ছে একবার 100টা ঢাক এনে একবার নাট্য উৎসবের শুরু করেছিলেন, যে গল্পটা আমি খুব অল্প জানি। আপনার কি এই গল্পটা মনে আছে আসলাম ভাই, যে আপনারা একবার নাট্য উৎসব করেছেন সম্ভবত 2001 সালের দিকে?
2001 সালে রাজু আহমেদ স্মৃতি সংসদের ব্যানারে একটা নাট্য উৎসব হয়েছিল। এগুলো থেকে সেখানে একটা উৎসব হলে তো একটা রমরমা ভাব তৈরি হয়, সারা শহর জুড়ে জানান দেওয়ার জন্য এটা লাগেই। যেমন আমরা যখন হীরক রাজার দেশের নাটক শুরু করলাম, মানে মঞ্চে নিয়ে যাব, ওই দিনের দিন সকালবেলা ঘোড়া নিয়ে রাজ দরবারের জিনিসপত্র নিয়ে হচ্ছে যে একজন এলান দিত, ওই সিপাহী নিয়ে আমরা হচ্ছে যে শহরের বিভিন্ন জায়গায় ঘোষণা দিতাম ওই মাইকে না দিয়ে, যে আজকে সন্ধ্যা 7টায় হীরক রাজার দেশের নাটক শিল্পকলা মঞ্চে মঞ্চস্থ হবে, আপনারা আসবেন, এরকম করে বলা হতো আর কি। তো তেমনি আর রাজু আহমেদ তো কুষ্টিয়ার নাট্যাঙ্গনে আর চলচ্চিত্রাঙ্গনে তো একটা বিশাল একটা মানুষ ছিলেন। যাই হোক, উনি তো 72 সালের 11ই ডিসেম্বরে আততায়ীর গুলিতে নিহত হন। তো এই উৎসবটাও ভালো হয়েছিল, খুবই সুন্দর উৎসব হয়েছিল। আর আগে উৎসব করতে হচ্ছে যে শিল্পকলা একাডেমি, জেলা শিল্পকলা পরিষদ নামে যখন ছিল, সেই সময় থেকেই উৎসব শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আসলাম ভাই হচ্ছে, আমি এবার একটু সগির ভাইয়ের কাছে প্রশ্ন নিয়ে যাব, যে সগির ভাই হচ্ছে মাসুম ভাইয়ের কথা হচ্ছিল যে মাসুম ভাই একাধারে হচ্ছে নির্দেশক এবং লেখক। তো আমার একটু জানতে ইচ্ছা হয়েছে যে যখন কোন লেখক এবং লেখকই হচ্ছে নির্দেশকের ভূমিকায় থাকেন, তখন কি আসলে মানে নাটকের ক্ষেত্রে হচ্ছে কোন ধরনের সুবিধা বা অসুবিধা গুলো হয়, মানে যারা আমরা শিখতে চাই বা যারা আমরা জানতে চাই তাদের জন্য আর কি প্রশ্নটা, যে লেখকই যদি নির্দেশক হয়ে যান। আসলে সুবিধা অসুবিধার বিষয় নাই আসলে। বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটি গল্প বা নাটক যদি আমি পাই, যে লিখেছেন সে নেই, একজন ডিরেকশন দিবে, তো লেখকের যেই অংশটুকু সে নাটকের মধ্যে দিয়েছেন, তার গল্পের মধ্যে যেটা লেখা আছে, আর আরেকজন যদি নির্দেশক হন, সে তখন নিজের আরো ভাবনাটাকে সেটা সে যুক্ত করতে পারেন, নতুন একটা ডাইমেনশন আসা সম্ভব হয় কখনো। আবার নাট্যকার যদি ডিরেক্টর হন, তাহলে দেখা যায় যে নাটকের অন্তর্নিহিত যে বিষয়গুলি থাকে, আমরা সাবটেক্সট যে কথাগুলি বলি নাটকের গল্পের বা ডায়লগের, সেগুলি নিয়ে অনেক বেশি ডিটেইলে কাজ করার সম্ভাবনা থাকে যদি নাট্যকার ডিরেক্টর হতে পারেন। তো সেই ক্ষেত্রে আবার হয় কি, নাট্যকারকে মানে একজন মানুষের মধ্যে অনেক গুণ থাকা খুব ভালো, সেটা খুব কম হয়। মাসুম ভাইয়া তো নিজে এখন নাটক ডিরেকশন দিচ্ছেন, কিন্তু নাটকের ডিজাইন আর ডিরেকশনের উপরে যদি সেই পরিমাণ দক্ষতা না থাকে, তাহলে নাট্যকার নির্দেশক হলেও নাটকে ভরাডুবি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবার যদি একজন নির্দেশক সেই পরিমাণ দক্ষতা না নিয়ে আসেন, তাহলে যত ভালো নাটকই হোক না কেন গল্পের দিক থেকে, সেই নাটকটিও খুব খারাপ হতে পারে। মানে আসলে তো দুইটা ফর্ম, একটি নাটক একটি গল্প, আর একটি হচ্ছে ডিজাইন। আমি নির্দেশক হচ্ছে সেই নাটকটি কিভাবে দেখাতে চান দর্শককে, তার ডিজাইনটা সে কিভাবে ভাবেন, তার উপস্থাপনাটা সে কিভাবে করতে চান। তো এই বিষয়গুলি হচ্ছে পারস্পরিক একই সীমায় যখন আসে, গল্প এবং নির্দেশকের যখন ভাবনাটা একই জায়গায় আনা যায় কখনো, তখন সেই নাটকটি খুব সফল হয়। আবার আমরা অনেক নাটক দেখি যে একই নাটক আমরা বিভিন্ন আঙ্গিকেও কিন্তু উপস্থাপন দেখেছি, এক এক ডিরেক্টর এক একভাবে করেছেন। এগুলি হচ্ছে ম্যাক্সিমাম বিদেশি নাটক নিয়ে, মলিয়ারের নাটক নিয়ে যেমন বাংলাদেশে হয়েছে। মলিয়ারের অনুবাদ নাটক বাংলাদেশে অনেক হয়েছে, এক একজন ডিরেক্টর এক একটি দল এক একভাবে দিয়েছে, প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ডিজাইন চেঞ্জ হয়েছে, কেউ আমরা বলছি রূপান্তরিত, কেউ বলছে ভাবান্তরিত। মানে যেভাবে বলি না কেন, একই নাটক একই গল্প, ডিরেক্টরের ভাবনার জায়গা থেকে নাটকগুলি আলাদা আলাদা ডাইমেনশন তৈরি করেছে। ভালো খারাপ তো পরের বিষয়, এটা বিবেচনা করবে দর্শক। আসলে আমরা দেখি যে এটা ডাইমেনশন, আমরা বিভিন্ন ডাইমেনশন পেয়েছি। তো এটা নাট্যকার যদি কখনো নির্দেশক হন, সেটা খারাপ কিছু না, দোষেরও কিছু না। আমি বলি যে সেটা কিছু প্লাস পয়েন্ট আছে। যদি সে নির্দেশক হিসেবে একটু দক্ষ হন, তাহলে তার অনেক বেশি প্লাস পয়েন্ট, মানে সেই নাটকটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ধন্যবাদ শকিল ভাই। শকিল ভাই, আমি আপনার কাছে আসবো। আমাদের অনেকে কমেন্ট করছেন, আমরা জাস্ট কমেন্ট গুলো একটু পড়ে ফেলি। কামরুল হাসান মনি ভাই বলছেন যে আসলাম প্রোগ্রাম দেখছি, ভালো লাগছে। আসলাম ভাই, আপনার প্রোগ্রাম দেখে অনেক ভালো লাগছে মনি ভাইয়ের। পাপ্পু ভাই লিখেছেন যে শ্রদ্ধেয় আসলাম ভাই ও সগির ভাইকে শুভেচ্ছা ও শুভকামনা রইল।
পাপ্পু ভাই আমাদের অনেক বড় ভাই, কাছের বড় ভাই। এছাড়া অনেকে কমেন্ট করেছেন। কাজী সালমা সুলতানা লিখছেন, কুষ্টিয়া নাট্য চর্চায় এগিয়ে যাক, প্রত্যাশা থাকলো। আচ্ছা, এরপর যে আমি আবার একটু শকির ভাইয়ের কাছে ফিরে যাই। সগির ভাই, যে হচ্ছে আমরা যারা হচ্ছে নাটকের সাথে কাজ করি বা সাংস্কৃতিক কর্মী হিসেবে কাজ করছি, বা তাদের ক্ষেত্রে আপনি আসলে কি বলতে চাইবেন যে হচ্ছে তারা কিভাবে হচ্ছে সমাজ এই যে আমরা যে আন্দোলনটা করি বা এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে ভূমিকাটা মানে কোন ধরনের হতে পারে, আমরা যারা এখনো শিখছি বা আমরা এখন একদমই একদম শুরুতে আছি, যারা একদম শিখছি, তাদের ক্ষেত্রে আসলে আপনি ব্যাপারটা কিভাবে বলতে চান? এখন আন্দোলনের বিষয়টি হচ্ছে খুব আপেক্ষিক, মানে আসলাম ভাইও তো আমার সাথে একমত হবেন কিনা জানি না। শিল্প হচ্ছে তাড়না থেকে তৈরি হয়, মানে শিল্প চর্চা করতে আসাটা হচ্ছে একান্ত ব্যক্তিগত তাড়না থেকে মানুষ আসে। তার বিশ্বাস, তার মনোজগতের যে বিশ্বাস, সেই বিশ্বাসের মাধ্যমে শিল্পকে নিয়ে সে একটা আন্দোলন দিকে যেতেই পারে এবং সেটা যায়। আমরা সেই আন্দোলনটা কখন দেখেছি? আমরা কিন্তু মাসুম ভাইকে দেখতে পাচ্ছি। মাসুম ভাই লিখেছে শুভেচ্ছা, ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। ধন্যবাদ মাসুম ভাই, আপনি আমাদেরকে দেখছেন, ধন্যবাদ। তো আমি যেটা বলছিলাম যে আমি যেই বিশ্বাসটা নিয়ে আসি, সংস্কৃতি চর্চা করতে আসছি, এবং সেই বিশ্বাসের সাথে যদি আমার সংস্কৃতি চর্চাটা মিলে যায় তাহলে খুব ভালো। আর আন্দোলনের বিষয়টা হচ্ছে, যেমন আমরা যদি বলি যে আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় যে সংস্কৃতি চর্চা এখানে হয়েছে বাংলাদেশে, সেটা কি আন্দোলন ছিল? বা আমরা যদি বলি এরশাদ বিরোধী সময় যে আন্দোলনটা, আমাদের সংস্কৃতির যে আন্দোলনটা হয়েছে, সেটা কিরকম আন্দোলন ছিল? এখন এই আন্দোলন কিন্তু আপেক্ষিক, কখন কিসের জন্য আন্দোলন করতে হবে আমরা জানি না। আবার এমনও হয় আমরা যে বন্যা দুর্ভিক্ষ, আমাদের দেশে বন্যা লেগেই থাকে, তো সেই দুর্যোগ মোকাবেলার সময় কিন্তু আমরা সংস্কৃতি কর্মীরা মাঠে নামি, এবং যখন ত্রাণ সংগ্রহ করি তখন আমরা নাটক করি, গান করি, তো সেটাও তো একটা আন্দোলন। তো এর বাইরে যে আন্দোলনটা আমি যেটা মনে করি, ওই আন্দোলনগুলি হচ্ছে একদম টার্ম দিয়ে বলা যাবে স্বাধীনতার জন্য আন্দোলন করেছি আমরা, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য গান, নাটক, সিনেমা সবকিছু দিয়ে। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে, তখন আমরা সেই গান, পথনাটক জোরালো ভাবে আবির্ভূত হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। তার আগ পর্যন্ত বাংলাদেশে পথনাটক অত জোরালো ভাবে ছিল না। তারপরে হচ্ছে এই যে আমাদের দুর্যোগের সময় আমাদের সংস্কৃতি কবিরা যে মাঠে নামি আমরা, সেটা সেই আন্দোলন। এর বাইরে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের মননশীলতার বৃদ্ধির জন্য যে আন্দোলন। আমরা সংস্কৃতি কর্মী কি শুধু গান, নাটক বা আবৃত্তি আমরা যা কিছু করি না কেন, সেটা কি শুধু বিনোদনের জন্য, নাকি আমাদের মননশীলতা, আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের রাষ্ট্রের, এই যে ভৌগোলিক সীমারেখা, আমাদের দেশের, আমাদের যে সংস্কৃতির বিশ্বাস, সাংস্কৃতিক বিশ্বাস, সেই বিশ্বাসের মধ্যে সেই বিশ্বাসকে আরো বলিষ্ঠ করার জন্যই আমাদের সংস্কৃতি আন্দোলনটা, আমি এটা মনে করি এটি হচ্ছে আমাদের সব থেকে বড় আন্দোলনের জায়গা। তো সেই বড় আন্দোলনের জায়গাটা কিন্তু আমরা আজকে অনেক পিছিয়ে এসেছি, আমরা সেই জায়গাটি নেই। আজকে বাঙালি সংস্কৃতি বা বাংলাদেশি সংস্কৃতি নিয়ে একটা তুমুল ঝগড়া হয় আমাদের দেশে। আমরা বাঙালি না বাংলাদেশি, মানে রাজনৈতিক মতাদর্শ আমাদের সংস্কৃতিকে বিভাজিত করে ফেলেছে। মানে কারণ আমি তো আমার যে ভাই রাজনৈতিক মতাদর্শে অন্যরকম বাট বাংলাদেশি, আমি তো তাকে আমার বাঙালি সংস্কৃতি থেকে ফেলে দিতে পারছি না, কিন্তু তার রাজনৈতিক মতাদর্শ এসে সংস্কৃতির উপরে প্রভাব ফেলছে। মানে এই যে আমাদের মৌলিক আত্মিক যে উন্নয়নের জায়গাটা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বা শিল্প সাহিত্যের মধ্য দিয়ে আমাদের যে আত্মার উন্নয়নের যে জায়গাটা ঘটার কথা, সেটাকে আমরা কিভাবে ঘটাতে পারছি, সেই উন্নয়ন আমাদের আদৌ করছে কিনা, সেই আন্দোলনে আমরা আদৌ আছি কিনা। আমরা যে বিশেষায়িত আন্দোলনের কথা বলতে চাই বা বলি সবসময়, সেগুলি কিন্তু আপেক্ষিক, সময় সময় আসবে, সেগুলি সব সময়ের জন্য নয়। কিন্তু সব সময়ের জন্য যে যুদ্ধটা, সেই যুদ্ধটার জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। সেই পিছিয়ে যাওয়াটা শুধুমাত্র নাটক আমরা আজকে মঞ্চে করছি, আমাদের দেশে হয়তো ধরে নিলাম মঞ্চ আছে, মঞ্চে করতে পারছি নাটক, গান করতে পারছি, রাস্তার এখনো দেশের আমাদের সেই সাংস্কৃতিক কর্মকাণ্ড করার জন্য রাষ্ট্র কোনো বা দেশ কোনো বাধা দিচ্ছে না আমাদেরকে, আমরা করতে পারছি। কিন্তু আমাদের তাতে কি কোনো মননশীলতা উন্নয়ন ঘটছে? আমরা তার প্রভাবটা কি দেখছি? মানে আমরা আজকে যদি আমাদের চলচ্চিত্রের দিকে তাকাই, আজকে যদি আমরা টিভি মিডিয়ার দিকে তাকাই, তাহলে কি দেখি আমরা? তার মানে সেখানে যে আমরা দেখি সেটি কিন্তু এখানে প্রভাব, মানে এখানকারই প্রভাব। মানে এখান থেকে আমরা যে মননশীলতা, যে সংস্কৃতি চর্চা লালন করছি, পালন করছি, যা কিছু শিখছি, তারই তো বহিঃপ্রকাশ করছে ওইসব জায়গায়, মঞ্চে করছে, টেলিভিশনে করছে, চলচ্চিত্রে করছে। তো সেখানে এখন আমরা যা দেখছি আসলে তাই এখন আমরা আছি। আমাদের সংস্কৃতির যে আন্দোলনের জায়গাটা, সেই জায়গাটা আমরা আসলে পিছিয়ে গেছি অনেক। আমাদের মননের উন্নয়নের জন্য যা দরকার, আমাদের চলচ্চিত্র ভেঙে পড়েছে, নাই কিছু আসলে। আমাদের টেলিভিশনে নাটক দেখি, যা কিছুই নাই সেখানে। এখন মঞ্চে কিছু নাটক ধুকে ধুকে চলছে,
তো এইগুলি কেন হচ্ছে, মানে হচ্ছে ওই যে একটি বিষয় যে আমরা সেরকম সংস্কৃতি কর্মী, মানে যারা এই কাজগুলি করবে, যারা নাটকটা ডিরেকশন দিবে, যারা চলচ্চিত্র নির্মাণ করবে, যারা নাটকটি ডিরেকশন দিবে, বা যারা যে শিল্পী গান গাবে, শুধুমাত্র কণ্ঠ সুন্দর আর গান চর্চা করেই যদি শিল্পী হয়ে যায়, তাহলে তার আর কোনো দায়বদ্ধতা থাকে না। মানে প্রতিটা শিল্পীর কিন্তু সমাজের কিছু দায়বদ্ধতা আছে। তো সেই দায়বদ্ধতা না থাকার কারণে আমাদের যে বেসিক সাংস্কৃতিক আন্দোলন হওয়ার কথা, যে সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করব, আমাদের সমাজ, আমাদের পরিবারকে একটা নৈতিক জায়গায় নিয়ে যাব, সেই জায়গাটি থেকে আমাদের বিচ্যুতি ঘটে গেছে অনেক আগে। মানে এটা বলতে গেলে আসলে আসলাম ভাই অনেকভাবেই বলা যায়। মানে হয়তো আসলাম ভাই শুনছেন, উনি হয়তো যুক্ত করবেন এর সাথে অনেক কিছু। মানে আমাদের যে নৈতিক অবক্ষয়ের যে জায়গাটা, আমি তো মনে করি সেটা একটা সংস্কৃতি আন্দোলন দিয়ে ঠিক করা দরকার। মানে সেটা নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য একটা ভালো কিছু আন্দোলন দরকার। তো সেই ভালো কিছু কি? সংস্কৃতি চর্চাটাই তো ভালো কিছু আমরা মনে করি, মানে মননশীলতার চর্চা। সেই চর্চাটার মধ্য দিয়ে তো নৈতিকতার মানে উত্থান ঘটানো দরকার। আমাদের আজকে রাষ্ট্রে যে নৈতিকতার অধপতন ঘটেছে, প্রতিটা সেক্টরে, প্রতিটা মানুষ আমরা অসৎ, এই যে অসততার চর্চা চলছে, তো এটা কেন হচ্ছে? তার মানে হচ্ছে আমাদের যে একদম আগে আমাদের শিশু সংগঠন ছিল, মানে যে জিনিসগুলো আমরা নষ্ট করে ফেলেছি, এখন বাংলাদেশের শিশু সংগঠন বলতে কিছু নেই। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পাঠাগার নেই, সাহিত্য আসর কোথাও হয় না। আপনি এগুলি যদি না থাকে, রাষ্ট্র যদি এগুলি একসময় মানুষ স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজগুলি করত, মানে নিজের খেয়ে বোনের মোষ তাড়াতো। এখনো আমরা বলে আসছি, আমরা যখন সংস্কৃতি আন্দোলন যুক্ত হয়েছি, যে নিজের খেয়ে বোনের মোষ তাড়াই। এখন আমরা তাড়াতে পারছি না। তো আমাদের জীবন জীবিকার জন্য আমাদেরকে রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, আমরা এখন থিয়েটার রিহার্সাল করতে পারি না। মিরপুরে যারা আমরা রিহার্সাল করতে চাই, তারা অফিস করতে মতিঝিলে গেলে আসতে আসতে রাত 8টা বাজে। তারপর আমরা রিহার্সাল করবো কখন? রিহার্সাল যদি করতে করতে রাত 11টা বাজে, তারপর বাসায় যাবো কখন? বাসায় যাওয়ার পর আমার পরিবারকে আমি সময় দিতে পারি না। তার মানে প্রতিটা ব্যবস্থায় অব্যবস্থাপনার জন্য প্রতিটা সুব্যবস্থাপনাই ভেঙে পড়েছে। তো এই সবকিছুর জন্য আসলে সংস্কৃতি আন্দোলনটা দরকার, যেটি আসলে আমরা করতে পারছি না। ফকির ভাই, আপনার সাথে আমি একটু যুক্ত করি। ঠিক আমাদের এই তাড়নাটা থেকে বা এই কষ্টটা থেকে আসলে কুষ্টির পথ চালনাটা শুরু হয়েছিল। মানে আমাদের মধ্যে, মানে আমাদের আসলাম ভাই, মাসুম ভাই আমাদের যেভাবে গল্প বলছেন, বা যে এরকম ছিল একটা শহর বা একটা পরিস্থিতি, আমরা ঠিক সেই জায়গা থেকে আসলে কিছুই না, আমাদের বই পড়া কালচারটা চলে গেছে। তো এই জন্যই যাতে আমরা পুনরুত্থান করতে পারি, যদি একটা নতুন কিছু করতে পারি, ঠিক সেই জায়গা থেকেই আসলে কুষ্টির সূচনাটা হয়েছিল। আমরা এরকম চিন্তা করেই আসলে আমরা কুষ্টিটা শুরু করেছি। এই পর্যায়ে মাসুম ভাই আমাদেরকে মেসেজ করেছে, যে লিখেছেন যে শুনতে ভালো লাগছে। মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের কথা শুনছেন। তারপরে হচ্ছে আহ খন্দকার রাকিবুল হক লিখেছেন যে বর্তমান সময়ে সাধারণত নির্দেশক নাট্যকার সৃষ্টিকে তার মতো করে ভেঙে নেন অথবা একটা অন্য বিশ্বাসের দিকে নাটকটিকে ধাবিত করেন। এটা একজন নাট্যকারের শৈল্পিক ভাবনায় কোনো রকম প্রভাব ফেলে কি? যদি প্রভাব ফেলে থাকে, সেটার কি ধরনের প্রভাব? সগির ভাই, আসলাম ভাই, আপনারা যদি উত্তর দেন এই প্রশ্নটার, যে বর্তমান সময়ে সাধারণত নির্দেশক নাট্যকারের সৃষ্টিতে তার মতো করে ভেঙে নেন অথবা অথবা একটা অন্য বিশ্বাসের দিকে নাটকটিকে ধাবিত করেন, এটা একজন নাট্যকারের শৈল্পিক ভাবনায় কোনো রকম প্রভাব ফেলে কি? যদি প্রভাব ফেলে ফেলে থাকে, সেটার কি ধরনের প্রভাব? আপনারা দুইজনেই আশা করি উত্তর দেবেন প্রশ্নটা। আসলাম ভাই, আপনি বলেন পরে। সগির ভাই যে কথাটা আগেই বলছিলেন, যে একজন নাট্যকার যদি নির্দেশক হয় তাহলে তো ভালো ভালো। যেমন দু একটা নাটকের কথা বলতে গেলে, মাসুমের নিত্য পুরাণ, সুরগাঁও, আরো পরের যে ইয়েটা জলবাসর, এইগুলোর যে নির্দেশনা, এখন অন্য জায়গাতে যে অন্যরকম কিভাবে তৈরি হতো সেটা কিন্তু আলাদা কথা। এখন এই যে সাংস্কৃতিক কর্মী যারা তৈরি হওয়ার কথা, আমি একটু আসছি এই কথাতে, সেটা হচ্ছে যে ভিতর থেকে যদি সেই তাগাদা না থাকে, তাহলে সাংস্কৃতিক কর্মী একটা তৈরি হবে না, সে নাটকেই হোক, গানে হোক, আর যাই হোক। একবার আমরা একটা নতুন কর্মী নেওয়ার সংগ্রহের জন্য একটা কর্মশালা করেছিলাম। মাসুম রেজাকে নিয়ে, যে কুষ্টিয়ার মানুষ, সে একটা কর্মশালা করলো, তার নাম দিয়ে আমরা একটা ব্যানার করলাম। অনেকেই
40-45 জনের একটা কর্মশালা করা হইলো, কিন্তু 10 দিন পরে প্রোডাকশনের জন্য ডাক দিয়ে দেখা গেল যে ওই 10 জনকে পাওয়া যাচ্ছে। ভিতরের ওই তাগাদা না থাকলে কিন্তু কর্মী ওইভাবে তৈরি হয় না। নাটক নির্দেশনার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়, যেমন মাসুম রেজা যে নাটক নির্দেশনা দিচ্ছেন সেটা তার আঙ্গিক দিয়ে, তার লেখার যে ধারা বা ইয়াটা আছে আর কি, সেই ঘরানাতেই কিন্তু নাটকটা নির্দেশনা দিচ্ছে এবং একটা অন্যরকম মাত্রা পেয়ে যাচ্ছে। আবার অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে নাটক লিখে দেওয়ার পরে অন্যজন যখন ডিরেক্টর নির্দেশনা দেন, ওই যে সগির ভাই যেটা বললেন যে ওই ডিরেক্টর কিন্তু বাংলাদেশে অনেক ভালো ভালো ডিরেক্টররাও আছেন, সেই নাটকগুলো কিন্তু আলাদা একটা মাত্রায় নিয়ে যাচ্ছে। দুইজনের কাছেই কিন্তু ভিন্ন একটা মাত্রা যোগ হয়ে যায়। একজন রাইটার যখন লেখেন তখন তার সবকিছু চিন্তা ভাবনা দিয়েই কিন্তু একটা কথাকে উপস্থাপন করেন, তার বক্তব্যকে উপস্থাপন করেন। সেই উপস্থাপনের জায়গা থেকে আরো কত নান্দনিক ভাবে এইটা দর্শকদের মাঝে পৌঁছে দেওয়া যায় সাবলীল ভাবে, এইটা কিন্তু একজন নির্দেশকের কাজ এই জায়গাটাই। সেই জায়গায় যদি নাট্যকার নির্দেশক হন তাহলে পারে আরো সুন্দরভাবেই নিশ্চয়ই প্রয়োগটা ঘটাতে পারেন। আবার দেখা যাচ্ছে যে একজন নাট্যকার নাটকটা আর একজন নির্দেশকের কাছে দিলেন, হয়তো তার চিন্তা ভাবনার থেকে আরো অনেক বেটার কিছু ওখানে তৈরি হয়ে যাবে। এটাই মনে হয় যে দুইজনের কাজই কিন্তু দুই রকমের। একজনের মানে নিজে লিখে, এটা এক সময় আমরা শুনেছিলাম যে SM সুলাইমান যখন নাটক নির্দেশনা দিতেন, নিজেই লিখতেন, অন্য একজন বললেন যে সন্তানকে যখন সে লালন পালন করে মঞ্চে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই লেখাটাই যদি অন্যজনের হাতে পড়ে কাটাছিড়া করলে তার কাছে হয়তো খারাপ লাগতে পারে। এরকম এক একজনের এক একটা কিছু ভেরি করে, কিন্তু মূল কথা হচ্ছে যে নান্দনিকতা দিয়ে কত সুন্দরভাবে মানুষের দর্শকের মাঝে উপস্থাপন করা যায়, এটাই মুখ্য হওয়ার দরকার। সগির ভাই আপনি যদি কিছু বলতেন। যে প্রশ্নটা করেছে এটা খুবই মানে মজার, মানে এই সময়কার জন্য একটা মজার প্রশ্ন। যে আমি বিষয়টিকে এইভাবে দেখি, একদম সহজভাবে বলি। একজন কবি যখন একটি কবিতা লেখেন, তো কবি হয়তো খুব ভালো বাচিক শিল্পী না, ভালো পাঠ করতে পারেন না, কিন্তু সে লিখেছেন কবিতা, তো তার ভিতরে ফিলিংস আছে, ভিতরে ইনার ফিলিংস থাকে প্রতিটা শব্দের ভিতরে। তাই একজন বাচিক শিল্পী যখন সেটি ভালোভাবে উপস্থাপন করে, সেটা একটা অন্যরকম ডাইমেনশন পায়। হয়তো সেই কবি যদি সে নিজেই স্বরচিত তার কবিতাটি পড়তেন, অত হয়তো ডাইমেনশনটা আসতো না। এখন এটার মানে এই না যে একজন নাট্যকার ডিরেকশন দিলে নাটকটা ভালো হবে না। যদি তার ভিতর সেই দক্ষতা থাকে অবশ্যই ভালো হবে, হবে না কেন, হয়েছে তো। আমরা তো উদাহরণ হিসেবে তো বললাম, মাসুম ভাই থেকে শুরু করে SM সুলেমান, মমতাজুর রহমান মামুন, আব্দুল্লাহ মামুন, অনেক নাট্যকার বাংলাদেশে করেছে যারা নির্দেশনা দিয়েছেন। আবার এনাদেরই নাটক বা নাট্যকারের নাটক যখন আরেকজন ডিরেকশন দেয়, আমি যেমন দেখি আমাদের মঞ্চ নাটকের ডিরেকশনের কতগুলি দিক থাকে। একজন নির্দেশক তো থাকেন, একজন আলোক পরিকল্পনাকারী মানে লাইট ডিজাইন থাকেন, সেট ডিজাইন করেন, আবার একজন কোরিওগ্রাফারও থাকেন, কখনো কস্টিউম টাস্টিউম তো থাকে, বাদ দিলাম। তো ওই মঞ্চ এরিনাটাকে ব্যবহার উপযোগী করার জন্য একজন ডিরেক্টর যেভাবে ভাবেন, একজন কোরিওগ্রাফার যেভাবে ভাবেন, একজন লাইট ডিজাইনার যেভাবে ভাবেন, এই সমন্বিত করে কিন্তু আমাদের মঞ্চ নাটক। মানে এর বাইরে তো নয়, মানে সবকিছু সবার মেধা মনন একসাথে সম্পৃক্ত করে কিন্তু আমাদের মঞ্চে নাটকের সৃষ্টি হচ্ছে। তো সেক্ষেত্রে যে প্রশ্নটি যে করেছে যে নাটকের নির্দেশকের সৃষ্টি ভাঙতে অথবা অন্য বেশি নাটকে ধাবিত করে, সেক্ষেত্রে নাটকটি ধাবিত হয় যে নাটকের শৈল্পিক ভাবনা, মানে আমি ওই জায়গাটাই নোটিস করতে চাই যে শৈল্পিক ভাবনায় কোনো প্রভাব ফেলে কিনা। আমার মনে হয় না যে জায়গাটায় খুব বেশি প্রভাবিত করতে পারে কোনো নির্দেশক, যদি সে নাটকটায় কাটাছেড়া না করে ফেলে। মানে যদি সে দৃশ্য ফেলে না দেয়, চরিত্রকে ফেলে না দেয়, সেগুলি যদি না করে, তাহলে নাট্যকারের যে ভাবনা, সেই ভাবনাটি তো আমি লিখিত রূপে পাচ্ছি। তো নির্দেশকের কাজ কি? নির্দেশকের কাজই তো হচ্ছে যে নাট্যকারের যে ভাবনাটা, নাটকের মধ্যে যে ভাবনাটা আছে, নাটকের যে টেক্সট আছে, তার যে সাবটেক্সট আছে, সেইগুলিকে সমন্বিত করেই মঞ্চে উপস্থাপন করা, সমন্বিত করেই উপস্থাপন করা দর্শকদের সামনে। তার জন্য সে আলোর ব্যবহার করবে ওখানে,
কোন আলোর ব্যবহার করবে, কস্টিউমের ব্যবহার করবে, কোন কস্টিউমের ব্যবহার করবে, সেটের ব্যবহার করবে, কোন সেটের ব্যবহার করবে, পাত্রপাত্রীকে ব্যবহার করবে, কোন পাত্রপাত্রীকে ব্যবহার করবে, তাদের অ্যাক্টিংটা কেমন করাবে, মানে এই সবকিছুই কিন্তু নাট্যকারের নাট্য ভাবনার মধ্যেই থাকে। তো সেখানে আমার মনে হয় না যে নাট্যকারের নাটক অন্য একজন ডিরেকশন দিলে সেখানে কোনোভাবে শৈল্পিক ভাবনার ব্যত্যয় করবে। আমি মনে করি এটার মধ্যে আরো আরো কিছু যুক্ত হয়, মানে সেটাতে আরো কিছু যুক্ত করার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু নাট্যকারী যখন ডিরেকশন দিচ্ছে সে তো তার সবকিছু জানেই, তার শৈল্পিক ভাবনাটা জানে, তার শৈল্পিক ভাবনার তাড়নাটা জানে, সে কোন জায়গাটায় কোন কথাটা বলতে চায়, কোন আঙ্গিকে বলতে চায়, সেটা সে নিজে বোঝে। কারণ লেখার সময় আমরা যারা লিখি আমরা তো বুঝি যে আমরা লেখার সময় কোন শব্দটা কেন বলছি, এটার ভাবটা কি হবে, এটা যদি প্রকাশ করতে চায় তাহলে সে কিভাবে প্রকাশ করবে, কো আর্টিস্টের সাথে কি কি আচরণটা করবে। শুধু ডায়লগ দিয়েই তো একটা চরিত্র তৈরি হয় না, মানে মুখে ওরাল যে কথা সেটা তো শেষ না, এর বাইরেও তো একটা চরিত্র গঠনের জন্য তার ইন্টারনাল অনেক বিষয় থাকে। একটা চরিত্র তৈরি করার জন্য চরিত্র শুধু শব্দ প্রয়োগ করে ডায়লগ দিয়ে যাবে, কোয়ার্টিস ডায়লগ দিয়ে যাবে, এভাবে তো নাটক না। মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসের যে আরো গভীরের যে বিষয়গুলি থাকে সেটা তো নাটকের মধ্যে আছে, ডায়লগের মধ্যে আছে। সেভাবে যদি ডিরেক্টর তৈরি করে নিতে পারেন তাহলে আমি মনে করি যে নাট্যকারের ওই নাটকটিকে ডিরেক্টর এবং তার সাথে যে টিম থাকে তারা আরো সমৃদ্ধ করে, কোনোভাবেই তার ব্যত্যয় ঘটে না। শকির ভাই, মাসুম ভাই আবার লিখেছেন যে লেখকের পাণ্ডুলিপি নিয়ে নির্দেশক কাজ করবেন এবং তার সৃজনশীলতা যোগ করবেন, আমি তার সমর্থন করি। তো আপনার কথার সাথে একদম মানে অনেকটাই সহমত হয়ে কথা বলেছেন মাসুম ভাই। তো ধন্যবাদ হচ্ছে, মাসুম ভাই, এই কথাটাই বলার চেষ্টা করছিলাম, আপনি অনেক সুন্দর করে বলে দিলেন। আচ্ছা, আমাদের অনেকে কমেন্ট করেছে, আমি জাস্ট কমেন্ট করে একটু পড়ে ফেলি। নজরুল ইসলাম খোকন ভাই লিখছেন যে আলোচনা ভালো লাগছে, আলোচনা ও উপস্থাপককে ধন্যবাদ। খোকন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। মাসুদুর রহমান ভাই লিখছেন যে আসলাম ভাইয়ের দেখে শুনে অনেক ভালো লাগছে, আরো বহুদিন ধরে এই নাট্যধারা অব্যাহত থাক, এই কামনায়। মনি ভাই আবার লিখছেন যে আলোচক দুইজনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনারা অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন। আচ্ছা, একটা বোধহয় সম্পূরক প্রশ্ন এসেছে। আলোচনা ভালো লাগছে, কিন্তু বড় ব্যাপার এখন মঞ্চে নাট্যকর্মী কম। নাটকের প্রতি আগ্রহ থাকলেও নাট্য থিয়েটারে যে সময় দেবার একটা ব্যাপার থাকে সেটা বাস্তবতার কারণে কমে এসেছে। এছাড়াও আমাদের এখানকার জেনারেশন মঞ্চ থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আগ্রহী। ফকির ভাই, মনে হয় হচ্ছে আসলাম ভাই লাইনে একটু সমস্যা হতে পারে, তো আপনি যদি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতেন আসিফ যে হয়তো। কথাটি লিখেছেন, তো এটি আসলে বর্তমান সময়ে না, মানে আমাদের এই চ্যালেঞ্জগুলি তো আসলে সব সময়ের জন্য থাকে। সময়ের সাথে সাথে চ্যালেঞ্জের ধরন মানে পরিবর্তন হয়। এখন একটা ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা আছি। তো এটি এটি কতদিন থাকবে বা কিভাবে উত্তরণ ঘটা যাবে সেটি অনেক বিশদ আলোচনার বিষয়। অ্যামেচার থিয়েটার আমরা আসলে চর্চা করছি তো বাংলাদেশে, তো অ্যামেচার থিয়েটার থেকে এটাকে আমরা প্রফেশনাল থিয়েটার নিয়ে যেতে পারছি না। এখন প্রফেশনাল থিয়েটার কি, আমরা কি বুঝি, তো সেটা অনেক জটিল বিষয়, অনেক প্রশ্ন সেটার সাথে সম্পৃক্ত হয়ে যায়। তো আমি এইটাই বলছি যে আমাদের যে বর্তমান গ্রুপ থিয়েটার আন্দোলনের যে নাট্য চর্চা, যে প্রেক্ষিতে আমরা আছি অ্যামেচার থিয়েটার, এটা এই প্রেক্ষিতে আমি বলতে পারি যে মানুষ এখন আসলে অনেক বেশি গতিশীল, সময়ে ব্যবহার করতে চায় সবকিছুর মধ্যে দিয়ে। এবং তারা মনে করছে যে, আমার কাছে মনে হয় যে এখন মানুষ মনে করছে আমি অতি সহজেই মিডিয়াতে চলে যেতে পারছি। অনেকগুলি মানে হয় কি, একটি বিশেষ বিষয় নিয়ে কথা বললে আসলে শেষ হবে না। এই যে আসিফ যে মন্তব্য বা প্রশ্নটি করেছে সেটার সাথে অনেক কিছু জড়িত। মানে আমি যদি হাতে গুনে বলতে চাই তাহলে হয়তো 10-15টি কারণ আমরা বলতে পারবো যে কেন আমাদের আজকে এই থিয়েটারের বা মঞ্চে আজকে এই অবস্থা বা এই খারাপ অবস্থা বা এই দুরবস্থা। শুধুমাত্র এটা কিন্তু মঞ্চে না, আপনি দেখেন চলচ্চিত্র তাই, সব জায়গায়, আমাদের সব জায়গায়, কিন্তু আমাদের সোসাইটির মধ্যে তাই, আমাদের পরিবারের মধ্যে তাই। পরিবারের বন্ডেজ কোথায় আজকে, আজকে আমাদের যৌথ পরিবারগুলি কোথায়? মানে এই যে আমি কিন্তু শুরুতেই ওই সংস্কৃতির কথাই বলছিলাম যে আমাদের তো সংস্কৃতি তৈরি হবে ওইভাবে, ওই আন্দোলনটাই আমাদের করা উচিত। যে আমাদের যে সবকিছু ভেঙে যাচ্ছে, আমাদের যৌথ পরিবারের যে বিষয়টা ছিল সেটি ভেঙে গেছে। আমাদের যে থিয়েটার, এটি তো যৌথ পরিবার, কিন্তু থিয়েটার কিন্তু একক পরিবার না, এটি যৌথ পরিবার। তো যৌথ পরিবারের ধারণাটাই তো বাংলাদেশে ভেঙে যাচ্ছে এখন। এখন আমরা ছোট ছোট পরিবারে ভুক্ত হয়ে যাচ্ছি। তো থিয়েটারও তাই হচ্ছে।
তো আমি দুজন মানুষ হচ্ছে, আমরা থিয়েটার করবো না, চল আমরা একটা ইউটিউবের জন্য কন্টেন্ট বানাই। আমি দুজন আছি, তিনজন আছি, চল এটা করি। মানে কিন্তু সমন্বিত ভাবে করা, 40 জন মিলে করা, 30 জন মিলে করা, এই যে যৌথ ভাবে কাজ করা, সেই জায়গাটা আমরা বড্ড বেশি অসহিষ্ণু হচ্ছি, অসহিষ্ণু হয়ে যাচ্ছি আচরণগত জায়গা থেকেও। আমরা টলারেট করতে পারি না, একজন একটু দেরি করে আসলে তাকে আমরা মানে কেমন যেন হয়ে যায়, যে আমি বসে থাকলাম তুমি দেরি করে আসলা। তারও আসা উচিত সময় মতো, কিন্তু পারিপার্শ্বিকতা তাকে হয়তো সে সাপোর্টটা করছে না, আবার আমিও টলারেট করতে পারছি না। মানে এই যে টোটাল সংস্কৃতির যে বিষয়টা, মানে আমি আরো গভীরে যেতে চাই, মানে মানে পানির উপরে না, জলের উপরে, সারফেসে না। আমাদের সংস্কৃতির যে আন্দোলনটা দরকার, সেটা আসলে অনেক গভীর থেকে শুরু করা দরকার। আমাদের পারিবারিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমাদের রাষ্ট্রিক অবস্থা এবং আমাদের মন মননশীলতার পরিবর্তনের জন্য সংস্কৃতি আন্দোলন দরকার। আমরা আসলে সেই জায়গা থেকে চলে এসেছি বলেই আজকে অনেক কিছুই দেখি, অনেক কিছু হচ্ছে। মানে আসলে মানে ব্যাপারগুলো আসলে খারাপের দিকে ধাবমান, কিন্তু নাট্যকেন্দ্রিক আরো একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নাট্যকারের ছবিটা নির্দেশক বুঝতে পারেন তবে ভালো, অনেক নির্দেশক ঘচ ঘচ করে সংলাপ কেটে দেন, সেটা কি যৌক্তিক? যেই পুরাতন আলোচনায় ছিলেন, শকির ভাই যদি আপনি একটু হ্যাঁ, অ্যাড করে দেন। শৌকত ভাই ধন্যবাদ, আপনি যুক্ত আছেন বলে। শৌকত ভাই হচ্ছে আমাদের একজন নাট্যকর্মী বন্ধু, উনি অরিন্দমের সাথে জড়িত, আচ্ছা। ঝিনাইদহে। আপনি যে প্রশ্নটি করেছেন, এটি আসলে এটি একটা ছোট একটা উদাহরণ দিই, মানে এটি যে শুধু নির্দেশক করেন তা কিন্তু না। নাট্যকার যদি নির্দেশক হন তখনও কিন্তু হয়, যেমন সাতখাটে কানাকড়ি, আমাদের থিয়েটারে যে নাটকটি ছিল সাতখাটে কানাকড়ি, তার তো নাট্যকার মুমতাজ স্যার, নির্দেশক মুমতাজ স্যার। তো নাটকটি যখন আমরা প্রথম মঞ্চে নিয়ে আসি, সেটা প্রায় 3 ঘন্টা নাটকটি। তো আমরা করলাম একটা শো, দুটা শো, তিনটা শো করতে করতে আমরা অনেক শো করলাম। যখন 25তম শো হলো, সেই সময় স্যার নাটকটিকে আরো কেটে, মানে আরো ঘষা মাজা করে এনে 2 ঘন্টায় দাঁড় করালেন। এখন বিষয়গুলি দাঁড়াচ্ছে কি, মানে কোন প্রেক্ষিতে নাটকটি কাটাছেঁড়া করা হচ্ছে, সেটি আসলে মূল বিষয়। এখন অযৌক্তিক ভাবে যদি কাটান, তাহলে আসলে তো সেটা তো হলো না। এখন মুমতাজ স্যার নাটকটিকে কেন কেটেছিলেন? তারই লেখা নাটক, উনি কেন কেটেছিলেন? কেটেছিলেন এই কারণে যে আমরা একটি মঞ্চ নাটক করতে গেলে কতটা সময় নিয়ে করবো, দর্শক কতক্ষণ আমাদের নাটক দেখবেন। কারণ একটা সময় ছিল কিন্তু বাংলাদেশের সিনেমা হলে আমরা দেখতাম 3 ঘন্টা সিনেমা চলে, তাই না? মানে 3 ঘন্টারও বেশি বড় সিনেমাও বাংলাদেশের মানে পৃথিবীর বিশ্ব সিনেমার মধ্যে ছিল। তেমনি মঞ্চ নাটকও তাই ছিল। মানে একটা মঞ্চ, শেক্সপিয়ারের একটা নাটক 4 ঘন্টার উপরেও নাটক হয়েছে, কিন্তু তারপর সেই নাটক আস্তে আস্তে ছোট 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 হতে আসলো। কেন ছোট হলো? মানুষ আমরা অস্থির একটা সময়ের মধ্যে বসবাস শুরু করলাম, অস্থির হওয়া শুরু করলাম। 3 ঘন্টা নাটক হয়তো দেখবে না, সেই ভাবনা থেকে স্যার নাটক ছোট করলেন। তখন মনে করলেন যে ঠিক আছে, এটুকু বাদ দেওয়া যায়, এটুকু হয়তো দরকার নেই, এটুকু হয়তো না থাকলেও চলবে। এরকম করে 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 কেটে 3 ঘন্টার জায়গা থেকে, 3.25 ঘন্টার জায়গা থেকে 2 ঘন্টায় নাটকটি নামিয়ে নিয়ে আসলেন। তার মানে কি, নাট্যকারী তার নাটকটিকে এডিট করলেন, কেটে দিলেন। তো এটি হতে পারে, কিন্তু যদি অযৌক্তিক ভাবে ফেলে দেন, তাহলে হয়তো এটা এটা নাটকটি দুর্বল হয়ে যাবে। সেই কারণে হয়তো শৌকত ভাই বলছেন, মানে শৌকত ভাই তো সেই কারণেই বলছেন কিনা যে নাটকটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি সে অযৌক্তিক ভাবে ফেলে দেওয়ার চেষ্টা করে। আবার আরো একটি সম্পূরক প্রশ্ন আছে বোধহয়, সগির ভাই আপনার কাছে একটি সম্পূরক প্রশ্ন আছে, যে কিন্তু জনাব সগির মোস্তফা একজন নাট্যকার হিসেবে মনে করুন আপনার নাটকে একটি প্রেমের সিকোয়েন্স আছে, অথচ নির্দেশকের মনে হলো ওই গল্পে এই প্রেমের সিকোয়েন্সের কোনো প্রয়োজনই নেই, অথবা অত গুরুত্ব দেবার কিছু নেই, অথচ নাট্যকার হিসেবে হয়তো আপনি ওই প্রেমের আবেগটাকে প্রকাশ করার জন্যই নাটকটি লিখেছেন। সেক্ষেত্রে আপনি নাট্যকার হিসেবে আহত হবেন কিনা? আপনি একটু যদি ছোট দেখুন, করে উত্তর দিয়ে দেন। এই বিষয়গুলি খুব মানে কিভাবে বলো, আপেক্ষিক বলা যায়, মানে এটি খুব আপেক্ষিক বিষয়। ধরুন আমি নাট্যকার, আমি একটি নাটক করছি, যেই নাট্যকার এখন জীবিত নেই, আচ্ছা মানে সে আমাদের পৃথিবীতে নেই। তো সেই নাটকটিকে আমি নিলাম, সেই নাটকটি আমি মঞ্চে আনার জন্য করলাম। তো আমি তো সবসময় মনে করি যে একজন নির্দেশক নাটকটিকে তার মেধা সংযুক্ত করে আরো সুন্দরভাবে উপস্থাপন করবেন, তার মেধা দিয়ে উপস্থাপন করবেন। সেদিক থেকে আমি কোনোভাবেই মনে করি না যে যদি নির্দেশক মনে করেন যে ওই প্রেমের দৃশ্যটি দরকার নেই মঞ্চে, বা ওইটিকে এতটা বড় করারও দরকার নেই, ছোট করে ফেলতে পারেন, তাহলে লজিক্যালি যদি হয়, তাহলে মানে আপত্তি করার কিছু নেই। কারণ এই স্বাধীনতা নির্দেশকে থাকতে হবে, না হলে তো সে নাটকটা নির্দেশনা দিতে পারবেন না। এখন যদি
দেখতে গিয়ে যে প্রশ্নটি আমি সৈকত ভাই নাটকে প্রশ্নের উত্তরেই বলেছিলাম, বর্তমান অবস্থানে সৈকত ভাই প্রশ্নের উত্তরে যেটা বলেছিলাম, যদি মনে করা হয় অযৌক্তিক ভাবে ফেলে দিয়েছে, তাহলে দর্শকই কিন্তু নাটককে গ্রহণ করবে না। নাটকে তো না হবে। তো আমি তো শেষ পর্যন্ত আমরা নাটক কেন করি? আমরা তো দর্শকদের জন্যই করি। একজন ডিরেক্টরের উপরে যখন একটা নাটক তার উপরে দেওয়া হয়, এখন সেই বিশ্বাস রেখেই কিন্তু দেওয়া হয় যাতে ওই নাটকটা মঞ্চে সুন্দরভাবে নিয়ে আসতে পারে। এখন সেই জায়গা থেকে যদি একটা দৃশ্য অপ্রাসঙ্গিক হতেই পারে ডিরেক্টরের কাছে, ডিরেক্টর ওইটা মঞ্চে ভিজুয়ালি কিভাবে দেখাবে সেই জায়গাটা কিন্তু ডিরেক্টরের উপরেই নির্ভর করে। এখানে একটা দেখছি যে মাসুম রেজা করেছে যে কুষ্টিয়ার কি লিখছে থিয়েটারের বর্তমান অবস্থা নিয়ে যদি কিছু কথা বলতে পারেন। আসলাম ভাই আপনাকে জিজ্ঞেস করেছেন। আচ্ছা, আপনি এই প্রশ্নটার সাথে যুক্ত করে যদি বর্তমান অবস্থা কুষ্টিয়ার এখন তো একেবারেই নাজুক অবস্থা এই করোনাকালীন সময়ে। তার আগ দিয়ে আমাদের আরো কুষ্টিয়াতে থিয়েটার চর্চাটা বেশি ব্যাহত হয়ে গেছে। শিল্প মানে মঞ্চ নাই, নাটক করার মতো মঞ্চ যেটা দরকার সেই মঞ্চ নাই। এখন রিহার্সাল করে নাটক রেডি করার পরেও আমরা মঞ্চে যেতে পারছি না। একটা মঞ্চ আছে, সেটা হচ্ছে যে লালন একাডেমিতে, সে শহর থেকে বেশ দূরে। সেখানে একটা নাটক মঞ্চায়ন করলে দর্শক তো একেবারেই পাওয়া যায় না, কিন্তু তারপরেও আমরা পরপর দুটো নাটক করেছি ওখানে। ভারতীয় একটা দলও আসছিল, সেখানে নাটক করেছে। এই সময়ে এখন শিল্পকলা একাডেমি যতদিন না হচ্ছে, কুষ্টিয়ার অন্যান্য সংগঠনের পক্ষেও নাটক মঞ্চে নিয়ে আসাটা খুবই কঠিন একটা ব্যাপার। আসলে সেই জায়গাটা নেই। জায়গাটা না থাকলে নাটক আমরা কিভাবে মঞ্চে নিয়ে আসবো? মঞ্চের জন্যই আসলে কুষ্টিয়ার থিয়েটারের যে জায়গাটা, এই জায়গাটা কিছু সময়ের জন্য হলেও স্থবিরতার দিকেই চলে আসছে। তবে অনেকেই রিহার্সাল করছে এর মধ্যেও, যাতে এর পরপরই স্বল্প পরিসরে কিভাবে নাটক করা যায় এরকম চিন্তা ভাবনা এখন চলছে। কুষ্টিয়ার দু একটা যে নাট্য সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর মধ্যে এই চিন্তা ভাবনা। আর এর আগ দিয়েও মার্চ মাসে কি ফেব্রুয়ারিতেই একটা নাট্য উৎসব হলো। এটা একটা ভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটির একটা, ওখানে কোনো মঞ্চ নেই বলতে গেলে, একটা ফাঁকা জায়গাতেই। মূল সমস্যা হচ্ছে যে মঞ্চ না থাকার কারণে কিন্তু কুষ্টিয়াতে এখন আপাতত নাটকের কিছুটা স্থবিরতা দেখা দিচ্ছে। আচ্ছা, তবে এটা হয়তো থাকবে না, আগামীতে চলে আসবে। হ্যাঁ আসলে ভাই, আপনাকে আমার কাছে জানতে চাওয়ার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এই যে পরিমল থিয়েটারের নাট্যচর্চা নিয়ে যদি আপনি কিছু বলতেন। যেহেতু মঞ্চের কথাটা আসলো, আমরা পরিমল থিয়েটারে হচ্ছে নাটকের গল্পগুলো শুনে বড় হয়েছি, কিন্তু এই যে নাট্যচর্চা, ওইখানে নাটক হওয়ার যে আপনাদের যে সমকালীন সময়ে যে চর্চাটা ছিল, সেই জায়গাটার যদি কথা আপনি বলতেন। সব থেকে প্রাচীন মঞ্চই হচ্ছে পরিমল থিয়েটার, যেটা সেখানে 1915 সালে এটা প্রতিষ্ঠিত। সেখানে ওই মঞ্চে বাইরের কলকাতা থেকে বিভিন্ন নাটকের লোকজন এসে ওখানে নাটক মঞ্চায়ন করেছে, অভিনয় করেছে, এবং নাম করা লোকজন, শিশির ভাদুড়ি, তিনকড়ি বন্দ্যোপাধ্যায়, আরো যারা আছে। এবং সেই জায়গাতে মানে পরিমল থিয়েটারের কার্যক্রমের সঙ্গে সবাই একসময় তো আসলে থিয়েটার ওইভাবে ঠিক ছড়ায় ছিল না। বিভিন্ন এলাকাতে হতো, পাড়াতে নাটক হতো, কিন্তু তখন থেকেই ওখানে প্রতি বছরেই নাটক হতো, বিভিন্ন সময়ে নাটক হতো। তো সেখানে এমন কেউ নাই, কুষ্টিয়ার কেউ নাই যে সেখানে নাটক করেনি আর কি। আর এখন তো পরিমলের অবস্থা সবই নষ্ট হয়ে গেছে। 100 বছরের প্রাচীন যে একটা মঞ্চ ছিল, সে মঞ্চ আর নাই। এখন পরিমল থিয়েটার টাওয়ার হয়েছে, সেখানে প্রাচীন মঞ্চের ভিতরে এখন
আসলাম ভাই ইয়েতে ওই যে মোহিনী মিলে একটা মঞ্চ আছে, সেটা অকেজো অবস্থায় পড়ে আছে আর কি, ব্যবহারযোগ্য নয়। মানে আসলাম ভাই এটাই সব। আসলাম ভাই আমি পরিমল একটা প্রশ্ন করি থিয়েটারের আপনাকে। এখনো লোকজন আছে, সেখানকার একটা কমিটি আছে, সবকিছু আছে, কিন্তু সেই যে নাটকের লোক আর ওই রকম ভাবে নেই। নাটক করতে হবে, নাটকের জায়গাতে আর নাই। পরিমলে পরিমলের যে ব্যবসায়িক ভবনটা আসলাম প্রতিষ্ঠান ভাই, এখন হয়ে গেছে, আসলাম ভাই শুনতে পাচ্ছেন? সেখানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা নামে মাত্র মঞ্চ রেখেছে, সে মঞ্চ 6 তলাতে। আসলাম ভাই বোধহয় হচ্ছে ইন্টারনেট কানেকশন। কানেকশনটি দুর্বল হয়। আহ, আপনার কাছে আর সৈকত ভাই আবার জানতে চেয়েছেন যে হচ্ছে নাট্যকর্মী যাদের রাজনৈতিক সচেতনতার দরকার আছে কি, আপনি যদি আসলাম ভাই এটি আমাদের সাথে। আহ, শওকত ভাই, এটি খুব কঠিন একটি প্রশ্ন। নাট্যকর্মী যাদের রাজনৈতিক সচেতনতা দরকার আছে কি, নাট্যকর্মীদের তো আসলে শুধু রাজনৈতিক সচেতনতা না, মানে একজন নাট্যকর্মী বা সংস্কৃতি কর্মী তো আহ, সবসময় সচেতন থাকেন সবকিছুতেই। তো সচেতন না হলে তো আসলে হবে না। এখন রাজনৈতিক সচেতনতা সচেতনতা বলতে যদি আমরা আদর্শগত জায়গার কিছু কথা বুঝাই, তা সেটা আলাদা জিনিস। তো আহ, প্রতিটা মানুষেরই যে রকম সচেতন হতে হয়, একজন সংস্কৃতি কর্মী বা নাট্যকর্মী যারা আমরা মঞ্চে কাজ করি বা পথে কাজ করি, তাদের আসলে বেশি সচেতন হতে হয়। এটা বোধহয় হয়ে যায়। অতএব নাট্যকর্মী হলে তাকে সচেতন হতেই হবে, সেটা রাজনৈতিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক বা রাষ্ট্রীয় হোক, যে কোনো বিষয়ে তাকে সচেতন থাকতে হবে। আচ্ছা, আহ সকির ভাই আপনার কাছে বোধহয় আরো একটি কোশ্চেন ছিল যে আহ, যে হচ্ছে নাট্যকর্মী সোশিয়াল দায়বদ্ধতা থাকার দরকার আছে কি, আপনি ব্যাপারটাকে কিভাবে মনে করেন? অবশ্য আপনি মানে আপনারা দুইজনই উত্তর এটি দিতে তো পারেন। এটি আসলে বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমরা আমরা তো থিয়েটার অনেক রকম ভাবে করছি। আমরা যারা গ্রুপ থিয়েটার আন্দোলনের মধ্যে থেকে থিয়েটারটা করছি, তারা একরকম ভাবে থিয়েটার করছি। এর বাইরেও কিন্তু বাংলাদেশে অনেকগুলি থিয়েটার, অনেকগুলি নাটক আছে, অনেকগুলি ওয়ে আছে। আমরা স্টেজ থিয়েটার বা পথনাটক করছি। তো পথনাটকগুলি কখন, কেন, কিভাবে করি আমরা? তো পথনাটকগুলির মধ্যে কি সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রীয় দায়বদ্ধতা, রাজনৈতিক দায়বদ্ধতা নেই? আছে বলেই তো আমরা পথনাটক করছি। তো আমি ওই জন্যই বলছি যে সামাজিক দায়বদ্ধতা তো অবশ্যই থাকতে হবে, এবং প্রতিটা নাটকই তাই থাকে। আমরা যে নাটকগুলিকে বলতে চাই না যে এটি সামাজিক নাটক বা অমুক নাটক, সেই নাটকের যে মেসেজটি থাকে সেটিও তো আমাদের দায়বদ্ধতা থেকে তৈরি হয়। আমাদের পারিবারিক, সামাজিক বা আমাদের এই অঞ্চলেরই কোনো ঘটনা বা গল্প থাকে তার মধ্যে তো যেই ঘটনা প্রবাহিত হয় সেগুলি তো আমাদেরই গল্প। তো তার মধ্যে তো কিছু দায়বদ্ধতা অটোমেটিকলি থাকে, যেগুলিকে আমরা হয়তো নোটিস করি না সেভাবে। আবার কিছু কিছু নাটককে আমরা দায়বদ্ধতাকে নোটিস করতে গিয়ে সেগুলি নাটক বানাই না, অন্য কিছু বানিয়ে ফেলি, সেগুলি নাটক থাকে না। মানে আমরা যখনই সচেতন ভাবে দায়বদ্ধতা প্রকাশ করতে চাই, সামাজিক দায়বদ্ধতা বা রাজনৈতিক দায়বদ্ধতা, তখন আর নাটক নাটক থাকে না, মানে সেটি তখন অন্যরকম কিছু হয়ে যায়। তো সেই সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আসলে আমরা যাই কিছু সৃষ্টি করি, যা কিছু লিখছি, তার মধ্যে দেখবেন সামাজিক দায়বদ্ধতা, পারিবারিক দায়বদ্ধতা, আমার অন্য অন্য যে চেতনাগত দায়বদ্ধতা, সবই তার মধ্যে বিরাজমান। সেগুলি থাকে সব সময়। অতএব একজন সংস্কৃতি কর্মী, তার থেকেও বড় কথা একজন নাট্যকার বা ডিরেক্টরকে বা পারফর্মারদেরকে সামাজিক দায়বদ্ধতার মধ্যে থেকেই যেতে হয়, এর বাইরে গিয়ে আসলে পারা যায় না, এর মধ্যেই সে থাকে। তবে দায়বদ্ধতাকে আবার বড় করে দেখলে, যেমন সৈকত ভাই যে আঙ্গিকে প্রশ্নটা করেছেন, আমি একটু একটু খোলাসা করে উত্তরটা দিই। যেমন আমি থিয়েটারটা করি ভালোবেসে, মানে এটার থেকে আমার অর্থ উপার্জনের কোনো কিছু দরকার নেই, হয় না। কিন্তু আমার বাই প্রফেশন আমি কিন্তু থিয়েটারটাও করি, মানে আমি ডেভেলপমেন্ট থিয়েটার করি অনেক 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 বেশি, যেখান থেকে আর্নিং হয়, আমার দলের হয় বা এবং আমারও হয়। তো সেই জায়গাটা কিন্তু আমরা প্রেসক্রাইব কিছু গল্প নিয়ে মাঠে যাই নাটক করার জন্য। তো সেগুলির মধ্যে তখন আমরা দেখি যে তখন নাটক হওয়ার থেকে অতি নাটকীয়তা হয়ে যায়, দায়বদ্ধতাকে স্বীকার করতে গিয়ে আমরা নাটকটাকে গুলিয়ে ফেলি। তো এই জায়গাগুলি আছে, তো এই জন্যই বলতে চাই যে নাটক নাটকের মতোই হতে হবে, তার মধ্যে অটোমেটিকলি দায়বদ্ধতা যুক্ত হয়ে যাবে। আচ্ছা, আহ সকির ভাই আপনার কাছে হয়তো বা এবার হচ্ছে আমি একটু আসলাম ভাইয়ের কাছে যাই। আসলাম ভাই, পাপ্পু ভাই বলছে যে হচ্ছে বোধন ও অনন্যা 69 ছাড়া কুষ্টিয়া আর কোনো থিয়েটারে কাজ এখনো দেখতে পাওয়া যায় না। এবং এর সাথে হচ্ছে আরো একটি সম্পূরক প্রশ্ন আছে যে
গিরিশচন্দ্র ঘোষের স্টার থিয়েটারের পরেই প্রতিষ্ঠিত হয় পরিমল থিয়েটার, অথচ সেই কুষ্টিয়াতে এখন থিয়েটারের চর্চা নেই। এই বিষয়ে আসলাম ভাই যদি কিছু বলেন। থিয়েটারের চর্চা নেই এটা ঠিক কথা না আর কি। ওই যে দায়বদ্ধতার যে জায়গাটার কথা বলা হচ্ছিল, এখন সবাই তো সমাজ সচেতন না। যারা সংস্কৃতির কর্মকাণ্ডের সাথে জড়িত হতে চায় বা আসে, তারা কিন্তু ওই এক প্রকার দায়বদ্ধতা নিয়েই আসে। তা না হলে কিন্তু কাউকে ডেকে নিয়ে এসে থিয়েটার করানো যাবে না। ও আর একদিন করবে, 2 দিন করবে, পরের দিন আর পাওয়া যাবে না। এবং এমনিতেই তার ভিতরের যদি ওই বোধটুকু না থাকে, ওই চেতনা না থাকে, তাহলে কিন্তু সে থিয়েটার করতে পারবে না। অন্য কিছু করবে হয়তো, কিন্তু সে থিয়েটার করতে পারবে না। এখন কুষ্টিয়াতে যে বিষয়টা হচ্ছে, পরিমল থিয়েটারের জায়গাতে নামে মাত্র আছে, কমিটি আছে, সব আছে, কিন্তু অন্যান্য 2 বা 3টে গ্রুপ এখনো কাজ করছে। অনন্যা কাজ করে কিন্তু খুবই কম। এখানে নন্দন থিয়েটার, বলছি আমাদের মঞ্চ না থাকার কারণে সবাই একটু পিছিয়ে গেছে। বাংলা থিয়েটার করে, নন্দন থিয়েটার আছে, জাফর আহমেদের একটা দর্পণ থিয়েটার, সেও কাজ করছে, মাঝখানে করেছে, একেবারে যে করেনি তা না, কিন্তু বলছি যে সবার ভিতরেই একটু সীমাবদ্ধতা তৈরি হয়ে গেছে। আর এইভাবে যদি মঞ্চে আমরা না আসতে পারি, তাহলে পরে আমরা কর্মী পাবো না। কর্মী না পাওয়ারও একটা অন্যতম কারণ। সবাই তো চাই যে আমরা কিছু না কিছু একটা করি। এখন এখন অবসর সময়ে যে হারে ছেলে মেয়েরা ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, বা ওই রকম একটা জায়গাতে যে যদি তারাও কিছুটা উপস্থাপন করতে পারতো, সেই জায়গা থেকেও একটা কিছু কর্মী পাওয়া যেত, নাটক করা যেত, বা অন্য অন্য কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা যেত। আমার একটা প্রশ্ন থেকে গেল তাহলে সেখান থেকে, যে আমরা যেহেতু হচ্ছে অনলাইন মিডিয়াম বা অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে বেশি ঝুঁকে পড়ছি, তাহলে কি আমরা শুধু মঞ্চের মধ্যে আমাদের থিয়েটার চিন্তাটাকে আটকে রাখবো, নাকি হচ্ছে এটা আমাদেরকে হচ্ছে এই যে অনলাইন মিডিয়াতে হচ্ছে কখনো পরিবর্তন হয়ে আসতে পারে, বা এরকম কোনো পরিবর্তন আসা সম্ভব কিনা যেখানে আরো বেশি মানুষকে এঙ্গেজ করা যেত? এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছে মূল যে জায়গা, আমি মিডিয়াতে যাই আর যেখানেই যাই, আমার তো মূল কাজ হচ্ছে যে আমাকে কিছু শিখতে হবে। এই যে সচেতনতার কথাটা আসছে, তাহলে আমি অভিনয় যদি না জানি, আমি মিডিয়াতে যে কি কাজ করব? মূল জায়গাটা হওয়া দরকার মঞ্চ, যেখানে প্রতিনিয়ত রিহার্সালের মাধ্যমে একটা কর্মীকে তৈরি করা হয়। 2 মাস, 4 মাস, 6 মাস ধরে একটা নাটকের মহড়া হচ্ছে, সেই প্রতিদিন কিছু না কিছু এই নাটক নিয়ে কথা হচ্ছে, সেখান থেকে সে অনেক কিছু জ্ঞান পাচ্ছে। সে এই জায়গা থেকে যদি সে কিছু না নিতে পারে, তাহলে মিডিয়াতে যে কাজ করলে কয়দিন কাজ করবে? ও তো মঞ্চে বা অভিনয়ের কোনো কিছু যদি না জানে, কোন দিকে দাঁড়াতে বলবে, কোথায় ঘুরতে বলবে, এটা তো সে কিছুই না জানলে তো পারবে না। তো এখন কর্মী আগে তৈরি হতে হবে, মঞ্চের অভিনয় শিখতে হবে, অভিনয় শিখে তারপর অন্যদিকে যেতে হবে। সেখান থেকে যদি লাইটের কাজ করতে চাই, মেকআপের কাজ করতে চাই, সেটের কাজ করতে চাই, এরকম তো তাকে এই জায়গা থেকেই শিখতে হবে, শিখে না তারপর যেতে হবে। আমি যদি কাজই করতে না পারি, মূল জায়গাতে, বেসিক জায়গাতে আমি যদি না কাজ করতে পারি, আমি অন্য জায়গায় যে কাজ করব কিভাবে? খুবই গুরুত্বপূর্ণ মানে কথাবার্তা মানে আমরা শুনলাম যে হচ্ছে এক্ষেত্রে সকির ভাই আপনি যদি কিছু বলতেন, যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে পড়ছি, তো আমরা কি করব, যে আমরা হচ্ছে মঞ্চ কেন্দ্রিক কি আমাদের চিন্তাগুলোকে আটকে রাখবো, নাকি হচ্ছে আমাদের থিয়েটার চর্চাকে আমরা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও কখনো কখনো মানুষের কাছে নিয়ে আসতে পারি? এই ক্ষেত্রে আপনার থিয়েটার চর্চাটা কি? মানে আমি যদি এইগুলির আগে প্রশ্ন করি, থিয়েটার চর্চাটা কি? আমরা নাটক করতে চাই, নাটকের চর্চা করছি। তো সেই বিষয়টা যদি আমি এইভাবে যদি ব্যাখ্যাটা করি, যে আমি যদি ক্লাস 1-এ না পড়ি, আমি যদি ক্লাস 2-তে না পড়ি, আমি যদি ক্লাস 3-তে না পড়ি, আমি এসএসসি পরীক্ষা দিতে পারবো না। তো আমাকে তো ওই পর্যন্ত স্কুলটা শেষ করতে হলে, স্কুল সার্টিফিকেটটা আমাকে পেতে হলে আমাকে তো প্রতিটা ক্লাস পড়ে আসতে হবে। তো সেই জায়গাটা না পড়ে আমি মঞ্চে যেতে পারবো না, মানে আমি যদি যাই তাহলে সফল হব না। তো আমি বলছি সেই কথাটা, যদি এইগুলি শেষ করে আমরা যে কোনো জায়গায় যাই না কেন, এখন বিষয়টা এরকম, একজন শিল্পী
সে মঞ্চে গান গাইতে পারে, সে রাস্তায় গান গাইতে পারে, সে টেলিভিশনে গান গাইতে পারে, চলচ্চিত্রে গান গাইতে পারে। কখন পারে? যে যখন শিল্পী, মানে সে যখন গানটা শিখে আসছে, সে সারগাম থেকে মানে হারমোনিয়ামে নোটে ধরলে তার গলাটা এখানে লেগে যায়, সে গানটা গাইতে পারে। তাহলে এবং সেই গানটা গাইতে পারে বলেই সে সব জায়গায় গাইতে পারে। এখন অভিনয় করবেন আপনি, কিন্তু আপনি অভিনয় কিছুই শিখবেন না, তাহলে আপনি কোথায় অভিনয় করবেন? না, বিষয়টা খুব সহজ না? যে আমাদের দেশে তো আসলে আমরা মনে করছি যে অভিনয় করাটা হচ্ছে সব থেকে সহজ একটি জিনিস, যে আমি দাঁড়ালাম, ডায়লগ দিলাম, অভিনয় হয়ে গেল। অথচ মজার বিষয় হচ্ছে অভিনয়ের মধ্যে সব কলাগুলি সম্পৃক্ত। আপনি সঙ্গীত দরকার, আপনার নৃত্য দরকার, আপনার বাচিক অভিনয় দরকার, সবই দরকার। আপনার শারীরিক ব্যবস্থাপনা দরকার, সবকিছু নিয়ে আপনার অভিনয়। অথচ সেইটি আপনি কোনোভাবেই শিখতে চাইবেন না, আপনি চর্চা করবেন না। আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 থিয়েটার, মানে আমি 10 ক্লাস পড়ার পর থিয়েটার করব, আমি 10 ক্লাস পড়তেই চাই না কিন্তু থিয়েটার করতে চাই, আমি 10 ক্লাস পর্যন্ত পড়তেই চাই না আমি টেলিভিশন অভিনয় করতে চাই, আমি 10 ক্লাস পড়তেই চাই না আমি চলচ্চিত্র অভিনয় করতে চাই, তাহলে কি হবে? তো বিষয়টি আসলে খুবই সিম্পল। মানে এটির আমি বলছি যে একজন প্রশিক্ষিত মানুষ যে কোনো মিডিয়ায় পারফর্ম করুক, কোনো সমস্যা নাই, সে অনলাইনে করুক, কোনো সমস্যা নাই, সে টেলিভিশনে করুক, সে চলচ্চিত্রে করুক, সে মঞ্চে করুক, কোনো সমস্যা নাই। মানে সে প্রশিক্ষিত যদি হয়, দক্ষ যদি হয়, সে সব জায়গায় করতে পারবে। কিন্তু অদক্ষ, মানে এই যে আমরা বলি না বিদেশে দক্ষ জনবল বিদেশে যেতে পারবে, অদক্ষ জনবল যেতে পারবে না। তো বিষয়টা কিন্তু দক্ষ জনবলের। আপনি থিয়েটার কর্মী হন, দক্ষ থিয়েটার কর্মী হন, তাহলে আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন। আজকে যদি আমরা যে দেখি বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেস বা অভিনেতা অভিনেত্রী কারা এখন সফল বা কারা আগে সফল ছিল, সামনে কি আসবে জানি না, সবাই দেখবেন যে অভিনয় দখলটা নিয়ে আসছে। তারা অভিনয়ের সেই গুণাবলীগুলি, অ্যাক্টিং করার গুণাবলীগুলি তাদের মধ্যে আছে, তারা চর্চা করেছে, তারা কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে। বিষয়টা হচ্ছে আপনি দক্ষ না হলে এই অদক্ষ শ্রমিকের মতোই পড়ে যাবেন, আপনি যেই প্ল্যাটফর্মে যান না কেন। অনেকেই আবার দেখেন হারিয়ে গেছে, আর দুই একটা যে ভিন্ন আসবে না, গড গিফটেড তো দুই একজন থাকেই। তাছাড়া বেসিক জায়গাতে যেতেই হবে, বেসিক জায়গাতে না গেলে সে কিভাবে ইয়ে করবে? এখন মিডিয়াতে কাজ করতে যে সে মিডিয়ার বিষয়টাকেও তাকে জানতে হবে, এখন ওইটা জানতে গেলে, অভিনয় জানতে গেলে মঞ্চের কিছু কাজ জানতে হবে, ইত্যাদি বিষয়গুলো থেকেই যায়। আসলাম ভাই হচ্ছে সৈকত ভাই আবার প্রশ্ন করেছেন যে বর্তমান ভোগবাদী সমাজ চিন্তা কি যুব সমাজকে থিয়েটার বিমুখ করেছে? আমি কলকাতার মঞ্চে দেখলাম দর্শক সারিতে যুবদের উপস্থিতি বিরল, এর কারণ কি? হয়তো আবার উত্তর দিয়েছেন এই প্রশ্নটার, যদি আরেকটু বলতেন ভাই। দুইজনকেই। কলকাতার নাট্য ইতিহাস যদি দেখেন, তো কলকাতায় আমি প্রথম নাটক করতে যাই হচ্ছে সেটা 87-এ। তো 87-88-এ আমি শিশু শিল্পী হিসেবে কলকাতায় নাটক করতে যাই। তখনও কিন্তু আমি দেখেছি সেখানে তরুণ বা নবীন দর্শকের থেকে প্রবীণ দর্শক খুব বেশি। তারপর যখন একদম আমি ওতপ্রোতভাবে থিয়েটার আন্দোলনের সাথে যুক্ত হলাম, থিয়েটারের সাথে যুক্ত হলাম, তখন আমি বোধহয় 91 বা 92-তে থিয়েটারের সাথে প্রথমে কলকাতায় যাই, সাতঘাটে কানাকড়ি নিয়ে। তো তখন আমরা দেখেছি, এবং তারপরে যতবারই গিয়েছি, শুধু কলকাতা না, পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে, শিলিগুড়ি থেকে শুরু করে অন্যান্য জায়গায় বাংলা ভাষাভাষী যেখানে আছে, আমরা যেখানে নাটক করেছি, ইভেন দেন উড়িষ্যাতে আমি আমার দল নিয়ে গিয়েছি, সেখানেও দেখেছি যে প্রবীণ দর্শকের সমাহার বেশি, যেটা আমাদের দেশে নেই। এখন এটি কেন বেশি আমি অনেকবার চিন্তা করেছি, এটি কেন হয়। স্টিল নাও আপনি এখনো যদি কলকাতায় যান, যেটা আপনি বললেন যে ওখানে প্রবীণ দর্শক বেশি, তরুণ দর্শক কম। তো এটি কেন হয়েছে? যে ওই যে শিল্পের যে চর্চা বা চেতনার জায়গাটা তৈরি হয়েছিল এক সময়, তারা এখনো আছে। তারা হারিয়ে গেলে দেখবেন হয়তো আর দর্শকই নাই, যেটি আমাদের এখানে তৈরি হয়নি, এবং হারিয়ে যাওয়ার তো কথাই আসে না। কারণ আমাদের এখনো, আমরা যখন নাটক করা শুরু করেছি গ্রুপ থিয়েটার আন্দোলনে 89, আমি যখন শুরু করেছি 89-এ সাতঘাটে কানাকড়ি দিয়ে প্রথম আমি থিয়েটারের মঞ্চে উঠি, তখনও দেখেছি আমাদের ঢাকার বেলি রোডের মহিলা সমিতি উপচে পড়ছে সব তরুণ দর্শক, প্রবীণ দর্শক নেই। এখনো তাই, এখনো যে কজন দর্শক দেখি তরুণ দর্শক। এটা উদ্দীপনার জায়গা বাংলাদেশের জন্য, যে তরুণরা সম্পৃক্ত বেশি। না, আমাদের ভয়ের জায়গাটা কম কলকাতার থেকে, আমাদের এখানে তরুণরা সম্পৃক্ত বেশি, নাটক দেখায় এবং নাটক করায়। এরা হয়তো প্রবীণ হয়ে যাবে এক সময়, কারণ কলকাতার নাটকের ইতিহাস অনেক পুরনো, আমাদের নাটকের ইতিহাস ছোট, 50 বছর, নিয়ে আবার 45 বছরের নাটকের ইতিহাস। সেজন্য হয়তো দর্শকের এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। তো
তো সেটা আমি আসলে আশাবাদী, মানে কলকাতা থেকে বেশি আশাবাদী যে আমাদের এখানে প্রবীণ থেকে নবীন কর্মী, নাট্যকর্মী বা নাট্য দর্শক বেশি। কিন্তু বর্তমান সময় আবার হতাশ যে আমাদের যেহেতু ওই যে যেটা বলে না যে স্কুলিং এর যে বিষয়টা, সেটা আসলে আমরা হারিয়ে ফেলছি, পরিবার থেকে শুরু করে সব জায়গায়, সেটি না থাকলে হবে না। সগির ভাই, এরপরে আমরা একটি প্রশ্ন নিচ্ছি। এখানে বলছেন যে শাহিন বিকু ভাই বলছেন যে আসলাম ভাই, আগে যেমন বোধন থিয়েটার সহ প্রায় সবগুলো সংগঠনগুলোতে কর্মীদের সমাগম ছিল, আজ সেই জায়গায় আজ নতুন কর্মীর এত অভাব কেন দেখা যাচ্ছে? এই ব্যাপারে আপনার মতামত কি? আসলাম ভাই, প্রশ্নটা আপনাকে করা হয়েছে যে এই যে মানে কর্মীর যে সংকটটা, সেটার পিছনে আসলে মূল কারণটা আপনার কাছে কি মনে হয়? কর্মীর সংকট বিভিন্ন ভাবে হতে পারে। বোধনের ক্ষেত্রে বলি বা অন্যান্য ক্ষেত্রের কথাটা না বলি, সেটা হচ্ছে যে আমরা যখনই আমাদের গ্রুপে কাজ করেছি তখন অনেকেই পাশে বসে থাকতো অভিনয়ের জন্য বা সাইডে কাজ করার জন্য, কিন্তু দেখা গেল যে ওই কর্মী আবার পরবর্তীতে অভিনয়ের সুযোগ না পাওয়াতেই দেখা যাচ্ছে যে সে একদিন দুই দিন গ্যাপ দিচ্ছে, আসছে না, যাচ্ছে আবার আসছে, এইভাবে কিন্তু কিছু কিছু জায়গাতে বাদ হয়ে গেছে। আর তরুণ সমাজের এটা তো আসলে সম্পৃক্ততা একেবারেই কম বলতে গেলে। কুষ্টিয়াতে বিভিন্ন জায়গাতে আমরা যারা আছি, যিনি প্রশ্ন করেছেন উনিও এক সময় খুবই কাজ করেছে, যেহেতু কর্মের কারণেই তাকেও বাইরে চলে যেতে হয়েছে, আবার যখন কোনো কাজের ডাক দিলে তাকে পাওয়া যায়। এইরকম আসলে কর্মী তৈরি হওয়াটা নিজের ব্যাপারের মধ্যেই থেকে যায়। সে যদি নিজের থেকে না আসে তাহলে আমরা কাদেরকে শেখাবো, আমরা কাদেরকে তৈরি করব? আগে দেখা যেত যে শিল্পকলা একাডেমিতে একটা নাটকের সেকশন আছে, সেখানে অনেক ছাত্র ছাত্রী আসতো, ভর্তি হতো, কিন্তু এখন একেবারেই কমে গেছে। সব ক্ষেত্রেই সব জায়গাতেই নাটকের একটা অন্য বিষয়েও যেরকম ঘাটতি দেখা দিয়েছে, নাটকের ক্ষেত্রেও সেই একই অবস্থা। কিন্তু তারা যে অন্য জায়গায় কাজ করছে তা নয়, কিন্তু এখন সেই শূন্যতাটা হয়তোবা কাটায় ওঠা যাবে, আশা করা যায়। আগামীতে যখন কাজ কাম শুরু হবে তখন আরো ভাবে। আবার অনেকগুলো তো ঠিক ঠিক মতো কাজই করেনি বা ওইভাবে কর্মী আসেওনি। এখন নাটক, ওই যে বলছিলাম যে নাটক যদি মঞ্চে না আসে তাহলে পাঁচজন দেখে সে তো আবার আগ্রহ প্রকাশ করবে। আমরাও যেরকম, আমি যখন বোধনের নাটক প্রথম মঞ্চে দেখি, দেখার পরেই না আমি গেছি যে আমি ওই দলের হয়ে কাজ করব। এইরকম নাটক দেখতে হবে, নাটক না দেখলে তো আসলে আর কিছু কর্মীও তৈরি হবে না, তার ভিতরে তো আগ্রহটা জন্মাতে হবে। হয়তো সেই জায়গাটাতেই আমরা কিছুটা আমাদের ঘাটতি পড়ে গেছে। আসলাম ভাই, আপনার কাছে আরো একটি প্রশ্ন। এক সময় পাড়া মহলে যেভাবে নাটক হতো সেটি না হওয়ার পেছনে কারণগুলো এই বিষয়ে আসলাম ভাই পাড়াতে, বলুন। হ্যাঁ, পাড়াতে আমরা নাটক করেছি, ওই যে বললাম যে প্রতি বছরেই শীতকাল আসলেই আমরা দুটো নাটক করবই। তেমনি এখন আর বিভিন্ন পাড়াতে নাটক হয় না। না হওয়ার পিছে কারণ হচ্ছে যে নাটক করতে যে ওই যারা একত্রিত হয়, ওই 10-12 জন বা 20 জন যখন এক জায়গাতে হয় সেই পাড়াতে, এখন তো পাড়া বলতে সেই পাড়া আর নাই, শহর কেন্দ্রিকের, শহরের আশপাশ দিয়েই নাটকটা হয় মূলত। সেখানে হয় কি, 10 জন এক জায়গা হলে তখন একটা না একটা কিছু অন্যরকম কিছু মনে করে, ধারণা করে। তবে গত 4 বছর বা 5 বছর এরকম হবে, আমার পাড়াতে এখানে কিছু নাটক হয়েছে, প্রতি বছরই দুটো করে নাটক হয়েছে, কিন্তু তার আগে কখনো দেখা যায়নি, আবার 2-3 বছর বাদ হয়ে গেছে। নাটক করার জন্য সেই মন মানসিকতাটা দরকার, এবং পাড়াতে নাটক করতে গেলে প্রচুর খরচ। একটা ফাঁকা জায়গাতে মঞ্চ করে একটা নাটক উপযোগী মঞ্চ তৈরি করতে গেলে ওখানে অনেক টাকা খরচ হয়ে যায়। এখন তো আর সেই আগেকার চৌকি কারোর বাড়িতে নাই, এখন সব ওই শাটারিং এর বাঁশ কাঠ দিয়েই সেখানে মঞ্চ তৈরি করতে হয়, তারপরে ওই ছাউনি দিতে হয়, তারপর আলাদাভাবে চেয়ার ভাড়া করে নিয়ে আসতে হবে, অনেক খরচ। তো সব মিলায়েও
তারপরেও এই সমস্ত গানের অনুষ্ঠান বলি, নাটক বলি, এগুলো কিন্তু কুষ্টিয়াতে এখন অনেকাংশে কমে গেছে, অনেক কমে গেছে। এই কারণটা হতে পারে, অর্থনৈতিক কারণ হতে পারে, আবার আসলাম ভাই, আবার এটা শুধু হ্যাঁ, কুষ্টিয়ায় না, এটা কিন্তু সারা বাংলাদেশের চিত্রই আমাদের তাই। আবার হচ্ছে যে সেই যে পাড়াতে নাটকটা হবে সেই পাড়াতে আবার নাটক মানে নিয়ে যাওয়ার জন্য একজন সংগঠককে দরকার, যে সবাইকে গোছায় নিয়ে একত্রিত করে নাটকটাকে মঞ্চে নিয়ে যাবে। সেই রকম লোকেরও কিন্তু অভাব হয়ে গেছে। সেগুলো এখন যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করাও যাচ্ছে না, এটাও হতে পারে একটা, যে আমরাও হয়তো অনেক সময় অনেক ব্যস্ত হয়ে গেছি। যে পাড়াতে নাটক হয়তো, আমাদের যারা পুরনো 8টা গ্রুপ আছে, 8টা এখন ফেডারেশন ভুক্ত দলই আছে, এই তারা কিন্তু প্রত্যেকটা পাড়াতেই নাটক করত, যে পাড়ার লোক আছে সেই পাড়াতেই নাটক করত। এটা অবশ্য কিন্তু এখন সেই পাড়াতেও আর নাটক হয় না। মানে আমরাও ধরনের গল্পগুলো শুনেই বড় হয়েছে আসলে, কিন্তু আসলে আমরা একটু দুর্ভাগ্য, আমরা এগুলো দেখতে পাইনি। এখন হচ্ছে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে পৌঁছে এসেছি। আমি হচ্ছে সগির ভাইকে অনুরোধ করবো, যদি হচ্ছে আপনি মানে শেষ সময় কিছু বলতে চান, বা হচ্ছে এই সার্বিক পরিস্থিতিতে আপনার যদি কোনো মতামত থাকে যেখান থেকে আমরা আসলে বেশি উপকৃত হব। এই যে মাসুম ভাই লিখছে, সগির ভাই, যে হচ্ছে মুক্তির পথ নিয়ে মাসুম ভাই জানতে চাই। মাসুম ভাই, মুক্তির আসলে পথ তো ভিন্ন ভিন্ন। আসলে আপনি আসলে কিসে মুক্তি দেখতে চান? সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল, আপনি পরিবর্তনটাকেও মেনে নিতে হবে। আপনি সব সময় একই রকম পাবেন না। একটি সময় ছিল যখন বাংলাদেশে বিনোদনের মাধ্যম বলতে ছিল টেলিভিশন, অন্য কোনো বিনোদন ছিল না। তো সেই সময় আমি আমার ছোটবেলাতে তখন মুখিয়ে থাকতাম কখন মহল্লায় আহ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হবে, কখন মহল্লায় ব্যাডমিন্টন খেলাটি হবে। মানে এই যে বিনোদনের জন্য আমি উন্মুখ হয়ে থাকতাম। তো সেই সব তাড়নায় কিন্তু আমরা বিনোদনমুখী হয়েছিলাম। থিয়েটার বলেন, গান বলেন, সংস্কৃতি চর্চা বলেন, বা খেলাধুলা বলেন, সবকিছু ছিল সেই কারণে। কিন্তু এখন আমার বিনোদনের অনেক অনেক শাখা প্রশাখা আছে। আমাকে এখন আর আপনি শুধুমাত্র গান, নাটক, নাচ, আবৃত্তি এগুলিতে সীমাবদ্ধ রাখতে পারবেন না। তো তো তার কারণেই আমাদের এই সব জায়গায় ভাটা পড়ছে। আর এর বাইরে যেটি হয়েছে, আমরা 70-এর দশক থেকে এই পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়, আর্থসামাজিক বিবেচনায় আমরা বড্ড বেশি প্রজ্ঞার থেকে, জ্ঞান থেকে অর্থের মূল্যায়নটা বেশি করছি। তো ওইটা একটা বড় কারণ এখন আমার কাছে মনে হয়। এবং এটা সবাই একমত হবেন কিনা আমি জানি না। অর্থটাকে আমরা অনেক বেশি মূল্যায়ন করছি, মেধা বা প্রজ্ঞা বা একজন দক্ষ মানুষকে সেভাবে মূল্যায়ন করছি না, সম্মান দিচ্ছি না। তো সেটা একটি বড় কারণ। কারণ সোসাইটিতে যখন দেখবেন যে আপনি সম্মান পাবেন না, সেই পেশার দিকে কেউ যায় না আসলে। তো নাট্যকার তৈরি হবে কেন, নির্দেশক তৈরি হবে কেন, অভিনেতা অভিনেত্রী তৈরি হবে কেন, গানের মানুষ তৈরি হবে কেন, আবৃত্তি মানুষ কেন করবে, যদি তারা সমাজ থেকে, পরিবার থেকে সে সম্মানের জায়গাটা না পায়? এটি একটি বড় বিষয়। আর বিনোদন তো একটি বিষয় আছেই। তো আমি এই দুইটা কারণ মনে করি, যে একটি হচ্ছে আমার কাছে অবারিত বিনোদনের শাখা প্রশাখা আছে, আমার এখান থেকে বিনোদন নেওয়ার দরকার নেই, সো এটা কমে যাচ্ছে। আরেকটি হচ্ছে যে আমার যে মূল্যায়নটি সেভাবে হচ্ছে না। এই মূল্যায়নটি শুধুমাত্র সংস্কৃতি কর্মী বা গান বা আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী এদের জন্য না, এইটি কিন্তু সব মানে পেশার জন্যই হয়েছে। যে আপনি দেখেন, আজকে একজন শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে আমি সালাম দিই না, কিন্তু একজন অর্থনৈতিকভাবে দুর্বৃত্ত মানুষ যদি যায় পাজেরো গাড়ি নিয়ে, তাকে আমি দেখে দাঁড়িয়ে যাচ্ছে, তাকে 3বার হাত তুলে সালাম দেওয়ার চেষ্টা করছি। তো এই যে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, এখান থেকে উত্তরণের কোনো পথ নেই। আপনি আবার সেই কেটগন্ডসি করতে হবে। যে আন্দোলনের কথা আমি শুরুতেই বলেছিলাম, যে সংস্কৃতি একটা আন্দোলন, আমি শুরুতে বলেছিলাম যে সেই আন্দোলনটা কিসের জন্য? বিশেষায়িত কোন আন্দোলন না, মুক্তিযুদ্ধের সময় আন্দোলন না, বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের জন্য না, কিংবা বন্যা দুর্গতদের সাহায্য করার জন্য আন্দোলন না। এই আন্দোলনটা হচ্ছে এখন নিজেদেরকে জাগ্রত করার জন্য। পরিবার, সমাজ এবং দেশের যে সংস্কৃতি, তাকে যদি সমন্বিত করতে হয় তাহলে আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের জন্য আপনাকে অনেক বেশি কাজ করতে হবে, রাষ্ট্রকে কাজ করতে হবে, এবং প্রতিটি পাড়ায়, মহল্লায় মহল্লায় সৃজনশীল কর্মকাণ্ড বাড়াতে হবে। স্কুল কলেজগুলিতে সৃজনশীল কর্মকাণ্ড বাড়াতে হবে, যেগুলি আমাদের একদমই নেই। তো সেই জায়গাটায় নেই বলেই আমাদের কাছে মনে হয় যে কোনো উত্তরণের পথ নেই আসলে। এগুলি হলেই আমাদের উত্তরণের পথ তৈরি হবে, না হলে এই অবস্থায় চলতে থাকবে। আসলাম ভাই, আপনার কাছেও আহ একই প্রশ্ন, যে হচ্ছে মুক্তির পথটা আসলে কি, এবং এই মুক্তির পথকে আপনি কিভাবে দেখেন? আসলে
এই জায়গা থেকে প্রথম যখন মাসুম রেজা যখন পথনাটক করে তার প্রথম কুষ্টিয়াতে, তখন কিন্তু 5 জন কর্মী জোগাড় করতে কোনো সমস্যা হয়নি। এখন একটা নাটক মঞ্চে নিয়ে যেতে হলে বা কোনো নাটক করতে গেলে এখন অনেককেই বলতে হয় যে আসো নাটক করি। এখন নিজের বোধের জায়গা থেকে যদি আগায় না আসে যে আমি এইরকম কিছু একটা কাজ করব, আমি মঞ্চে কাজ করব, আমি মিডিয়াতে কাজ করব, বা আমি অন্যান্য মাধ্যমে কাজ করব, আমাকেই আগায় আসতে হবে। এবং আমরা যখন থিয়েটার করেছি তখন বড় ভাইদেরকে আমরা বলতে শুনেছি যে তোমাকে দেখে যেন আরো 5 জন অনুপ্রাণিত হয় যে এই থিয়েটারে আসার জন্য। আমরা যখন থিয়েটার করেছি তখন পাড়াতে ওই থিয়েটার করার কথা বললে পরে কিন্তু অনেকেই নাক ছিটকাতো যে নাটক করতে যাচ্ছে পাড়াতে। সেই সময় 73, 74, 75-এর দিকে যখন শুরু হলো আর কি। এখন এই জায়গা থেকে উত্তরণ করতে গেলে আমাদেরকেই এখন বিভিন্ন রকমের পদক্ষেপগুলো নিতে হবে তাদেরকে নিয়ে আসার জন্য। এই মঞ্চের দিকে হোক বা অন্যান্য শাখার দিকেই হোক, এগুলো বিভিন্ন কৌশলে আমাদেরকে তাদেরকে এই মুখী করতে হবে। সেখান থেকে যদি 20 জন আসে আমরা 10 জনকে পাবো, 5 জনকে পাবো, এইভাবেই কিন্তু আগায় আসবে। এছাড়া অন্য কোনো বিষয় আছে কিনা ঠিক ওইভাবে বলতে পারবো না। আচ্ছা, আসলাম ভাই, এখানে হচ্ছে পাপ্পু ভাই বলছেন যে হচ্ছে নাট্যকর্মী না আসার পেছনে সংগঠকের অভাব, এ বিষয়ে কি আপনারা কি বলবেন? মানে সংগঠকের যে অভাব, এই কারণেই কি আসলে নাট্যকর্মীরা আসছে না? সংগঠকের অভাব ঠিক ওইভাবে বলার ইয়ে না। যখন আমরা যখন বলি পাড়াতে নাটক করেছি, তখন আমাদের বড় ভাইরা সেই থানা পাড়ার থেকে এসে নাটক দেখে গেছে, আমাদেরকে বলেছে যে এরকম তোমরা আসো নাটক করার জন্য। কিন্তু এখন যে কে নাটক করতে চাই বা কে আগ্রহী, আমরা তো ওই পর্যায় পর্যন্ত তো যেতেই পারছি না যে আমি এই কাজটা করতে চাই। বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপের সঙ্গে যদি যোগাযোগ করে তবেই না একটা কিছু হবে। এখন কে নাটক করবে, কে গান করবে, এটা কি একজন পক্ষে বলা সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। সম্ভব তখনই হতো যে সে আগ্রহটা প্রকাশ করলে তাকে শেখানোর জন্য যতটুকু দরকার সেই কাজটা করতে পারত। এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হচ্ছে, তাদেরকে নাটক করার জন্য একটা কর্মশালা করা হচ্ছে, সঙ্গীতের হচ্ছে, অন্যান্য নৃত্য কর্মশালা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো হচ্ছে, এই কর্মী কিন্তু এই সমস্ত জায়গা থেকেই যাদের ভিতরের ইচ্ছা আছে, এই ইচ্ছাটাকে প্রকাশ করার জন্যই কিন্তু এই সমস্ত জায়গাতে আসতে হবে। না আসলে পরে একজন সংগঠক কিভাবে জানবে যে সে থিয়েটার করতে চায়, সে নাচ করতে চায়, সে গান করতে চায়? এটা কিন্তু একেবারেই একটা আপেক্ষিক ব্যাপার মনে হয়। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের মানে আমরা যারা আসলে শিখছি বা আমরা একদম তরুণ পর্যায়ে আছি, যারা আমাদের একদম শুরুর পর্যায়ে, আপনাদের এরকম পথ প্রদর্শনী বাণী হচ্ছে আমাদের খুব পথেয় থাকবে। এবং আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি একটা বিষয় আসলে যুক্ত করতে চাই, যে হচ্ছে কুষ্টি পথযাত্রাটাও কিন্তু ঠিক এই এই যে তারুণ্যতা থেকে, এই যে একটা শূন্যতা থেকে কিন্তু শুরু হয়েছে। যে আমাদের আমাদের যে বন্ধু বান্ধব বা আমাদের যে অনুজরা আছে, তাদের মধ্যে আসলে এই যে কালচারাল যে মুভমেন্টটা হওয়ার কথা, অর্থাৎ যে তাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা ছিল, সেটা আসলে সেভাবে তৈরি হয় নাই। তো সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে আমরা যদি নিজের জায়গা থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, যে যেখান থেকে হচ্ছে আমরা সামান্য কিছু মানুষকে হচ্ছে একটা পথ দেখাতে পারি, বা হচ্ছে আমাদের যে পরিবর্তন করতে পারি, তাহলে আসলে আমাদের সফল হওয়া বা সার্থক হয়। যে দায়বদ্ধতার যে জায়গাটা থেকে, সেই জায়গাটা থেকে আসলে মানে আমাদের এই কাজটি করা। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ সৌকির ভাই এবং আসলাম ভাই, আপনাদের মানে মূল্যবান সময় থেকে আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের এই যে কর্মকাণ্ডটি আপনারা বলিষ্ঠ হাতে চালিয়ে যাবেন, এবং অনেক অজস্র মানুষকে হচ্ছে আপনারা আলোকিত করবেন। অসংখ্য ধন্যবাদ শকির ভাই, আসলাম ভাই। ধন্যবাদ। ধন্যবাদ কুষ্টিকে আমাকে যুক্ত ধন্যবাদ, করার জন্য। ধন্যবাদ কুষ্টিকেও। আচ্ছা।
আসলাম ভাই আর শফিক ভাই, তাহলে হচ্ছে আমরা আজকে আমাদের লাইভটি এখানে শেষ করছি। আর আমাদের সাথে যারা যুক্ত ছিলেন এতক্ষণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা হয়তো সকল প্রশ্নের উত্তর দিতে পারিনি আমাদের সময় স্বল্পতার কারণে। আশা করি আপনারা আপনাদের প্রশ্ন বা মতামত যাই থাকুক না কেন, আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে আরো বেশি মানে ভালো ভালো পরামর্শ দেবেন, যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি। তো আশা করি আজকের মতো সকলকে কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।